রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। মাইমুনা জিজ্ঞাসা করল, আচ্ছা ম্যাম, মাছের মুখ থাকা সত্ত্বেও কথা বলতে পারে না কেন? পাশ থেকে আফিফ বলল, দেখ বলদে কি বলে, তোর মাথা যদি পানিতে ডুবিয়ে রাখি তাহলে তুই কি কথা বলতে পারবি? মাইমুনা কর্কশ গলায় বলল, তুই চুপ থাক, তোরে জিজ্ঞাসা করেছি আমি কিছু? আফিফ বলল, তুই চুপ থাক দাজ্জাল, তোরে ইলিশ মাছের লেগ পিস দিয়ে লাথি খাওয়াবো আমি। রুকু বেশ এনজয় করছিল ওদের ঝগড়া, কিন্তু টিচার হওয়ায় ধমক দিয়ে থামানো তার দায়িত্ব, তাই ধমক দিয়ে বইয়ের দিকে মনোযোগ দিতে বলল। হঠাৎ করে রুকুর ল্যাপটপে একটা মেসেজ আসলো। রুকুর মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, কারণ মেসেজটা ছিল হালিল জমাদ্দারের। রুকু মেসেজটা খুলে দেখল, লেখা আছে, আমি খোঁজ নিয়ে দেখেছি ওই গ্রামটা বেশি সুবিধার না, তুমি ফিরে আসো ওখান থেকে, এটা তোমার জন্য নিরাপদ না। রুকু একটু খুশি হলো, কারণ হালিল তার জন্য এখনো চিন্তা করে। রুকু রিপ্লাই দিল, আমাকে আর কয়টা দিন সময় দিন, আমি আমার কাজ শেষ করে ফিরে আসব। ওপাশ থেকে রিপ্লাই আসলো, কিসের কাজ? তুমি তো শুধু শিক্ষিকা হয়েই গেছো ওখানে, তাহলে আর কি কাজ থাকতে পারে? রুকু রিপ্লাই করল, সবকিছু জানতে পারবেন, শুধু অপেক্ষা করুন এবং আমার উপর ভরসা করুন। আমার দ্বারা যা সংঘটিত হয়েছিল আমি সেটা ঠিক করে দিব, কথা দিচ্ছি। এটা বলতেই রুকুর মস্তিষ্কে অতীতের একটা দৃশ্য নাড়া দেয়। রুকু উস্কো চুলে পাগলের মতো মেঝেতে বসে আছে। সামনে রাখা আছে রুকুর একমাত্র মেয়ে নাওমির ধপধপে সাদা চেহারার মৃতদেহটা। অনেকক্ষণ পানিতে ডুবে থাকলে যেমনটা হয়। রুকু এক দৃষ্টিতে নাওমির মৃতদেহের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। একটু দূরেই ফ্লোরে পা ছড়িয়ে বসে কষ্টে কান্না করছে হালিল জমাদ্দার। একমাত্র মেয়ের মৃত্যুতে সে যেন স্তব্ধ হয়ে গিয়েছে, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এর মাঝে রুকুকে এভাবে হাসতে দেখে হালিল তার মেজাজ হারালো। কষ্ট আর আগে চেহারা আগুনের মতো করে উঠে এসে রুকুর চুলের মুঠি ধরে একের পর এক আঘাত করতে লাগলো। রুকু এত আঘাতের পরও হেসেই চলছিল। হালিলের রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না হাসি দেখে। হালিল একটা টেবিলের পায়া ভেঙে প্রচণ্ড জোরে রুকুর মাথায় বাড়ি দিল। রুকু আস্তে আস্তে ফ্লোরে লুটিয়ে পড়ল, তার মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। দৃশ্য বর্তমানে ফিরে এলো কারোর ডাকে। দেখা গেল গালিব দরজায় দাঁড়িয়ে রুকুকে বলছে, প্রিন্সিপাল ম্যামকে দেখছি না স্কুলে, আপনি দেখেছেন? রুকুর হুঁশ ফিরলে রুকু একটু অপ্রস্তুত হয়ে বলল, না না, তা দেখিনি, শেষবার তাকে লাইব্রেরিতে দেখেছিলাম। গালিব আর কিছু না বলে হাঁটা দিল একদিকে। ব্যাকগ্রাউন্ডে গালিবের কণ্ঠ আর চেহারায় ভাবমূর্তি শোনা যায়। তার মানে হামজাকে সে হারিয়ে ফেলেছে, কিন্তু কিভাবে? দৃশ্য শুরু হয় গল্পের পরবর্তী অংশ থেকে। স্বামী সেদিন লাবিবের হাত ভেঙে ফেলার পরে বাড়িতে বিচার এসেছে। সাদিক হাওলাদার স্বামীজকে ডেকে পাঠিয়েছে বাড়ির উঠোনে। স্বামী জানলা দিয়ে হালকা উঁকি মেরে দেখল সেখানে তার বাবা সাদিক হাওলাদার চেয়ারে বসে আছেন আর হুক্কায় ফুঁক দিচ্ছেন আর ওপরের দিকে ধোঁয়া ছাড়ছে। তাকে বেশ রাগান্বিত মনে হচ্ছে। পাশে বসে আছে ভাঙা হাত নিয়ে লাবিব আর তার বাবা। স্বামীজ নিজেও জানে না সে লাবিবের হাত কখন ভাঙল আর কিভাবে ভাঙল, তার কিছুই মনে পড়ছে না। স্বামীজ একটা মিথ্যা বুদ্ধি আটল মনে মনে। তাড়াতাড়ি করে হাতে একটা রুমাল বেঁধে নিল, তার উপর লাল রং দিয়ে রক্তের মতো ছেটা দিয়ে দিল। এরপর আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে উঠোনের দিকে গেল। সেখানে যেতেই দেখল লাবিব তার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তবে লাবিবের বাবা খুব রাগী চোখে দেখছে তাকে। লাবিব ভয় পাচ্ছে স্বামীজকে দেখে, কারণ সে স্বামীজের অন্য একটা রূপ দেখেছিল। স্বামীজ লাবিবের দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। লাবিব সাথে সাথে চোখ সরিয়ে নিল স্বামীজের ওপর থেকে। স্বামীজ গিয়ে তার বাবা সাদিক হাওলাদারের পাশে দাঁড়িয়ে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, আমাকে ডেকেছেন আব্বাজান? সাদিক হাওলাদার হুক্কাটা এক পাশে রেখে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, তোমার হাতে কি হয়েছে স্বামীজ? স্বামীজ খুব স্বাভাবিকভাবে বলল, আপনার কাছে যেই বিষয়টা নিয়ে বিচার এসেছে তার সূত্রপাত এটাই ছিল। লাবিব প্রথমে আমার হাতে আঘাত করেছিল ধারালো কিছু দিয়ে, আমি সেটা প্রতিহত করতে গিয়েই তার হাত ভেঙে দিয়েছে। তবুও ওই আঘাত আমার হাতে অল্প হলেও লেগেছিল। লাবিব সাথে সাথে বলে উঠল, মিথ্যা কথা এটা, সেখানে এমন কিছুই হয়নি, আমরা তো তারাককে মারার জন্য ধাওয়া করছিলাম। এটা শুনে সাদিক হাওলাদার হেলান থেকে পিঠ সোজা করে চোখ রাঙিয়ে বলল, তারাককে মারার জন্য ধাওয়া করছিল মানে? কি করেছিল সে?
এবার লাবিব আমতা আমতা করতে লাগলো, স্পষ্ট করে কিছু বলতে পারছে না। লাবিবের বাবা রাগান্বিত কণ্ঠে বলল, সাদিক হাওলাদার, এখানে কে কাকে ধাওয়া করছে সেটা মুখ্য বিষয় না। আপনার ছেলে আমার ছেলের হাত কেন ভেঙেছে সেটা জিজ্ঞাসা করুন। সাদিক হাওলাদার ক্রোধে দাঁড়িয়ে গেল চেয়ার থেকে। এরপর ঝাঁঝালো কণ্ঠে বলল, অবশ্যই সেটা মুখ্য বিষয়। তারাক আমার ছেলের মতোই। তোমার ছেলের উগ্রতার ব্যাপারে আমি এর আগেও শুনেছি। সে স্কুলের প্রতিটা বাচ্চাকে বিরক্ত করে। সে যদি তারাককে ধাওয়া করে মারার জন্য, তাহলে শামিজ তার হাত ভেঙে দিয়ে কোনো ভুল করেনি। তুমি নিজের ছেলেকে সামলাও। লাবিবের বাবা ক্রোধে গড়গড় করে বলল, আপনি নিজের ছেলের বিচার না করে আমার ছেলের উপর দায় চাপাচ্ছেন। এটা কিন্তু ঠিক করলেন না সাদিক হাওলাদার। এর ফল ভয়াবহ হবে। সাদিক হাওলাদার তার মেজাজ হারিয়ে তেরে গিয়ে লাবিবের বাবার গালে কৌশে চড় মেরে মাটিতে ফেলে দিল। লাবিবের বাবা মাটিতে পড়ে রাগে গজগজ করতে লাগলো। সাদিক হাওলাদার বলল, এই গ্রামে আমার মুখের উপর কথা বলার সাহস হয় না কারোর, আর তুমি আমাকে হুমকি দিচ্ছ? চলে যাও এখান থেকে আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগে, না হলে জানটা নিয়ে ফিরে যেতে পারবে না। লাবিব তার বাবাকে উঠিয়ে বলল, বাবা চলো এখান থেকে। লাবিবের বাবা তার হাত ছিটকে দিয়ে চলে যেতে যেতে বলল, আমি আপনাকে দেখে নিব সাদিক হাওলাদার, অপেক্ষা করুন শুধু। তারা চলে গেলে সাদিক হাওলাদার এসে চেয়ারে বসে হুক্কায় টান দিল। শামিজ তখনও সেখানে দাঁড়িয়েছিল, ভীত সন্ত্রস্ত হয়ে। না জানি বাবা আমাকে মারধর করে এই জন্য। সাদিক হাওলাদার বলল, শামিজ, যা করেছ ঠিক করেছ। অন্যায়কে প্রশ্রয় দেয়া আরেকটা অন্যায়। আমি বিশ্বাস করি তুমি হাওলাদার বংশের যোগ্য উত্তরসূরি হবে। শামিজ বলল, আমার মনে হয় না আমি আপনার মতো এত বিচক্ষণ বিচারক হতে পারবো। আমি অনেক দুর্বল আপনার তুলনায়। ওই ছেলের হাত আমি কিভাবে ভেঙেছি সেটা নিজেও জানি না। সাদিক হাওলাদার বলল, নিজেকে কখনো দুর্বল ভাববে না পুত্র, কারণ শত্রু যদি তোমার দুর্বলতা জেনে যায় তাহলে যুদ্ধের আগেই তুমি হেরে যাবে। শোনো, তোমাকে একটা গল্প শোনাই। 1000 শতাব্দীতে একজন মুসলিম রাজা ছিলেন। তার রাজ্য বেশি বড় না হলেও সেখানে ছিল শান্তি এবং ন্যায় বিচার। সেখানে কারোর সাথে জুলুম করা হতো না। সবাই নিজ নিজ উপাসনালয়ে নির্দ্বিধায় ইবাদত বন্দেগী করত। কিন্তু অপরদিকে তখনকার সময়ে খ্রিস্টান জাতি ছিল অনেক শক্তিশালী। তাদের ছিল বিশাল সেনাবাহিনী। তারা তাদের সেনাবাহিনী দিয়ে একের পর এক রাজ্য আক্রমণ করে তা দখল করে নিত। তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি তখনকার সময়ে ছিল না। এমনইভাবে একদিন তাদের চোখ পড়ল ওই ছোট্ট মুসলিম সাম্রাজ্যের ওপর। 2 লক্ষ সেনাবাহিনী। তারা তাদের সেনাবাহিনী দিয়ে একের পর এক রাজ্য আক্রমণ করে তা দখল করে নিত। তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি তখনকার সময়ে ছিল না। এমনইভাবে একদিন তাদের চোখ পড়ল ওই ছোট্ট মুসলিম সাম্রাজ্যের ওপর। 2 লক্ষ সেনাবাহিনীর বিশাল বাহিনী নিয়ে তারা সেই মুসলিম সাম্রাজ্যের দিকে অগ্রসর হল। এই খবর মুসলিম রাজার কানে গেলে রাজা বিচলিত না হয়ে উজিরকে জিজ্ঞাসা করল, আমাদের সেনাবাহিনীতে কতজন যোদ্ধা আছে? উজির মাথা নিচু করে বলল, মাত্র 30,000 যোদ্ধা আছে, আর তারা 2 লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছে। আমাদের পরাজয় নিশ্চিত। রাজা একটু হেসে উজিরকে বলল, ঘোড়ার গাড়ি তৈরি করো। এরপর রাজা এবং উজির ঘোড়া নিয়ে পৌঁছালো রাজ্যের সর্বোচ্চ পর্বতের চূড়ায়, যেখান থেকে দেখা যাচ্ছিল খ্রিস্টান বাহিনীর 3 লক্ষ সৈন্য পিপিলিকার মতো ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। রাজার কপালে চিন্তার ভাঁজ দেখে উজির বলল, আপনি কি ভাবছেন? রাজা শান্ত গলায় বলল, আমি এটা নিয়ে চিন্তিত নই তাদেরকে কিভাবে হারাবো, বরং আমি চিন্তা করছি তাদের এত সৈন্য মারার পর দাফন কোথায় করব। এই পর্যন্ত বলে সাদিক হাওলাদার থামল। শামিজ অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিল বাবার বলা গল্প। শামিজ জিজ্ঞাসা করল, তারপর সেই মহান রাজা কি সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন আব্বাজান? সাদিক হাওলাদার একটু হেসে স্বামীজের বুকের বাঁ পাশে হাত রেখে বলল, শোনো পুত্র, যাদের হৃদয় ঈমান দিয়ে পরিপূর্ণ, যারা শুধুমাত্র আল্লাহর ভয়ভীতি হয়, তার কখনো পরাজয় বরণ করে না। যেমনটা ওই রাজা ছিল, সে মাত্র 30,000 সৈন্য নিয়ে 2 লক্ষ সেনাবাহিনীর বিশাল বাহিনীকে পরাস্ত করেছিল। তাই নিজেকে কখনো দুর্বল ভেবে হাল ছেড়ে দিবে না। দেখবে তুমি একদিন আমার চেয়ে বড় এবং বুদ্ধিমান বিচারক হবে। পুরো গ্রাম তোমার অধীনে থাকবে। স্বামীজের চেহারা এবং মুখে অদ্ভুত এক খুশির ঝলক দেখা গেল। স্বামীজ নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দিল এবং হাত থেকে রুমালটা খুলে নিজেই নিজে বাহবা দিল, দারুণ অ্যাক্টিং করেছিস তুই স্বামীজ।
এরপর গিয়ে ব্যাগের থেকে রক্তজাত বইটা বের করে খাটের ওপর শুয়ে পড়ল। শামিজ তখনও বইটার দিকে ভালোভাবে তাকায়নি। যখন আরাম করে শুয়ে বইটা হাতে নিল, তখন দেখল বইয়ের উপরিভাগ সম্পূর্ণ বদলে গিয়েছে। শামিজ জানে না বই রক্তের স্বাদ পেয়ে জীবন্ত হয়ে উঠেছে। শামিজ দেখল বইয়ের রং সম্পূর্ণ রক্তলাল, টাইটেলের উপর ছুপছুপ রক্তের ফোঁটা। দেখে মনে হচ্ছে তাজা রক্তই বুঝি গড়িয়ে পড়বে। কিন্তু শামিজ যখন হাত দিয়ে রক্ত ছুঁয়ে দেখার চেষ্টা করল, তখন হাতে কিছুই লাগলো না। তেমন মাথা না ঘামিয়ে শামিজ বইটা খুলল বাকি পৃষ্ঠাগুলো পড়ার জন্য। কিন্তু এই কি, বইয়ের লেখাগুলো বদলে গিয়েছে। আগের কোনো লেখাই সেখানে নেই। প্রথম পৃষ্ঠায় অদ্ভুত এক দুই শিংওয়ালা মূর্তি আঁকা, যার নিচে লেখা বাফোমেট 999। বাফোমেট হল শয়তানের ভিন্ন এক নাম, অর্থাৎ শয়তানের বিভিন্ন নামের মাঝে বাফোমেট অন্যতম। এই নামটা প্রাচীন গ্রিক ভাষা থেকে এসেছে। খ্রিস্টান ধর্মে কালো জাদু করার সময় শয়তানকে এই নামে আহ্বান করা হয়ে থাকে। শামিজ বাফোমেট শব্দটার সাথেই প্রথম পরিচিত হল। অবাক হলো এটা ভেবে যে বইয়ের সবকিছু হঠাৎ করে এভাবে বদলে গেল কিভাবে, এবং দুই শিংওয়ালা আকৃতিরটা আগে ছিল না প্রথম পৃষ্ঠায়। তাহলে এখন এটা কিভাবে এলো? শামিজ এসব ভাবতে ভাবতে পরের পৃষ্ঠা উল্টালো। দেখল সেখানে অদ্ভুত ভাষায় কিছু একটা লেখা রয়েছে। মনে হচ্ছে আরবি লেখা উল্টো করে লেখা হয়েছে। শামিজ এগুলোর মানে বুঝতে পারল না। তাই বইয়ের পরের পৃষ্ঠা উল্টালে দেখল সেখানে বাংলায় আগের পৃষ্ঠার লেখাগুলো অনুবাদ করা হয়েছে। শামিজ একটু খুশি হলো এটা দেখে। এরপর অনেক কৌতূহল নিয়ে সেটা পড়তে লাগলো। এদিকে শামিজ যখন সেগুলো পড়ছিল, তখন আমরা দেখতে পাই শামিজের মাথার কাছে বাফোমেটের দুই শিংওয়ালা ছায়াটা বসে আছে। শামিজ নিজের অজান্তেই তার কোলে মাথা রেখে শুয়ে আছে। পাশে থাকা আয়নাতে ছায়াটার স্পষ্ট রূপ দেখা যাচ্ছে। খুব ভয়ানক এক পিশাচ আকৃতি মুখে এক বিদঘুটে হাসির সাথে লালা বেয়ে পড়ছে। শামিজ পুরো অনুবাদটা পড়ে অবাক হয়ে নিজের মনে বলে উঠল, তার মানে এই ছিল বই রহস্য। আমি চাইলে আমার অতীত আর ভবিষ্যতে ভ্রমণ করতে পারবো, কিন্তু কিভাবে সেটা তো লেখা নেই। হয়তো পরের পৃষ্ঠায় জানা যাবে। এই ভেবে শামিজ যখন পরের পৃষ্ঠা উল্টাতে যাবে, তখনই তার চোখ আয়নার দিকে গেল। শামিজ স্পষ্ট সেই পিশাচকে দেখতে পেল। এটাও দেখল সে তার কোলে শুয়ে আছে। এটা দেখে শামিজ ভয় লাফ দিয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল। পরবর্তী দৃশ্যে দেখা যায় শামিজ জ্ঞান হারিয়ে বিছানায় শুয়ে আছে। সাদিক হাওলাদার একজন গ্রাম্য ডাক্তারকে নিয়ে এসেছে। সে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে বলল, হয়তো কিছু দেখে ভয় পেয়েছে, তেমন কিছু না। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে, চিন্তার কোনো বিষয় নেই। ডাক্তার চলে গেল। সাদিক হাওলাদার বাড়ির সকল কাজের লোককে ডাকল। সেখানে তারাক এবং তারাকের মাও ছিল। সবাইকে উদ্দেশ্য করে সাদিক হাওলাদার বলল, বাড়িতে কিছু একটা হচ্ছে। কয়েকদিন আগেও শামিজ সাপ দেখে ভয় পেয়েছিল। আজকে হয়তো তেমন কিছুই হয়েছে। বাড়ির আশেপাশে সকল ঝোপঝাড় পরিষ্কার করবে আজকে দিনের মাঝে। পানি জমে থাকা গর্তগুলো ভরাট করে দিবে। প্রাচীর ভেঙে গেলে সেটা মেরামত করে দিবে। সকল কাজের লোক জি মালিক বলে কাজে লেগে পড়ল। সাদিক হাওলাদার তারাককে ডাক দিয়ে নিজের কাছে ডেকে নিল। তারাক এসে বলল, জি চাচা বলুন। সাদিক হাওলাদার বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, আমার কাছে কিছু গোপন করবে না। তারাক বলল, চাচা আপনার কাছে মিথ্যা বলার আগে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি এবং আমার মা আমৃত্যু আপনার কাছে ঋণী। বলুন চাচা, কি জানতে চান? সাদিক হাওলাদার জিজ্ঞাসা করল, গতকাল তোমাদের স্কুলে কি হয়েছিল আমাকে খুলে বলো। ওই ছেলের হাত কিভাবে ভাঙল? তারাক চিন্তায় পড়ে গেল, কারণ সেখানে যা ঘটেছে সেটা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তারাককে চিন্তিত দেখে সাদিক হাওলাদার আশ্বাস দিল বলার জন্য। তারাক সেখানে ঘটে যাওয়া সবকিছু সাদিক হাওলাদারকে খুলে বলতে যাবে, তখনই চোখ পড়ল বিছানায় অজ্ঞান অবস্থায় শুয়ে থাকা শামিজের দিকে। শামিজ চোখ বড় বড় করে লাল চোখে তাকিয়ে আছে তারাকের দিকে, আর মাথা নাড়িয়ে কিছু বলতে না করছে। তারাক এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারাককে এভাবে ভয়ার্ত চোখে পেছনে শামিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাদিক হাওলাদার পেছনে তাকালো। তখন দেখা গেল শামিজ স্বাভাবিকভাবেই চোখ বন্ধ করে শুয়ে আছে। তারাক এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। সাদিক হাওলাদার জিজ্ঞাসা করল, কি হয়েছে তারাক, তুমি ঠিক আছো? তারাক ভয় ঘেমে যাচ্ছে।
চুলের জুলফি দিয়ে গাল বেয়ে ঘাম পড়ছে। তারাক আবার কিছু বলতে যাবে, তখন আবার দেখা গেল স্বামীজ চোখ মেলে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি মুখে তাকিয়ে আছে তারাকের দিকে। তারাক এবার ভয়ে ভয়ে বলে উঠল, চাচা স্বামীজ। সাদিক হাওলাদার যখন পেছনে তাকালো তখন স্বামীজকে আবার স্বাভাবিকভাবেই শুয়ে থাকতে দেখা যায়। সাদিক হাওলাদার এবার বেশ রাগান্বিত কণ্ঠে বলল, তারাক কি হচ্ছে, তুমি এমন করছো কেন? তারাক ধমক খেয়ে কান্না করে দিয়ে বলল, চাচা আমি কিছু জানি না, মাফ করবেন আমাকে। এই বলে তারাক এক দৌড়ে সেখান থেকে বের হয়ে গেল। সাদিক হাওলাদার তারাকের এমন ব্যবহারে বেশ অবাক হলো আর ভাবতে লাগলো, তারাক হঠাৎ স্বামীজির দিকে তাকিয়ে এমন করলো কেন, কি হয়েছে ওর? এসব ভাবতে ভাবতে একবার স্বামীজির দিকে তাকালো। দেখা গেল সুন্দর মতোই শুয়ে আছে স্বামীজ। 2 দিন পর স্বামীজ এবং তারাক একসাথে স্কুলে যাচ্ছিল। তারাক কিছুটা দূরত্ব বজায় রেখে হাঁটছে স্বামীজের থেকে। তারাকের হাতে এখনও স্বামীজির বেঁধে দেয়া রুমালটা দেখা যাচ্ছে। সেদিন হাত কেটে যাওয়ার পরে যেটা বেঁধে দিয়েছিল, বিষয়টা স্বামীজ লক্ষ্য করে বলল, কিরে আমার সাথে কি গন্ধ আছে নাকি, এভাবে দূরে দূরে কেন হাঁটছিস? তারাক ভয় ভয় কণ্ঠে বলল, তুই ভূত, তোকে দেখলে এখন আমার ভয় লাগে। স্বামীজ অবাক হয়ে বলল, কি সব পাগলের মতো কথা বলছিস, আমাকে কি নতুন দেখছিস তুই? আমি ভূত কেন হতে যাব? তারাক বলল, তুই আর আগের স্বামীজ নেই, তুই সম্পূর্ণ এক অন্য স্বামীজ, তোকে এখন আমার অনেক অচেনা লাগে। স্বামীজ রেগে গিয়ে তারাকের কলার ধরে গাছের সাথে ঠেকিয়ে বলল, নাটকির পোলা, আমি ভূত কিভাবে হব? দেখ আমার ছায়া পড়ছে, আমার পা উল্টা না, আমি রৌদ্রেও জ্বলছি না, তোর রক্ত খাচ্ছি না ঘাড় কামড়ে দিয়ে, তাহলে আমি ভূত হওয়ার প্রমাণ কি বল? তারা কান্নাজড়িত গলায় বলল, প্লিজ ভাই ছেড়ে দে আমাকে, ভুল হয়েছে। আসলে ওই দিন লাবিবের হাত ভাঙা দৃশ্য দেখার পরপর থেকেই কেমন উল্টাপাল্টা দেখছি, অজ্ঞান অবস্থায়ও তোকে চোখে মেলে হাসতে দেখেছি, তাই এসব ভাবছি এখন। স্বামীজ তারাকের কলার ছেড়ে দিয়ে শার্ট ঠিকঠাক করে একটু হেসে বলল, শোন, আমি একটা বইয়ে পড়েছিলাম, চোখ আর ব্রেইনের মাঝে অদ্ভুত এক কানেকশন আছে। আমাদের ব্রেইন যা ভাবে, যেসব কল্পনা তৈরি করে, চোখ সেগুলোই আমাদেরকে দেখায়। এই জন্য চোখের দেখা সবসময় সত্যি হয় না রে পাগলা, এসব নিয়ে আর চিন্তা করিস না, ব্রেইন থেকে ঝেড়ে ফেল। তারাক স্বামীজের জোরে একটা চিমটি কাটল। স্বামীজ ব্যথায় চিৎকার করে উঠল আর তারাককে বলতে লাগলো, এটা কি হলো দুসির ভাই? তারাক এবার একগাল এসে বলল, শিওর হলাম তুই ভূত কিনা, তুই তো মানুষ, তাহলে আমি ভয় পাইতেছি কেন হোদাই? স্বামীজ হাসতে লাগলো। তুই বন্ধু একসাথে হাত ধরে এবার চলতে লাগলি স্কুলের উদ্দেশ্যে। স্বামীজ জিজ্ঞাসা করল, আচ্ছা তুই যদি আলাদিনের চেরাগ পাস তাহলে দৈত্যর কাছে কোন 3টে ইচ্ছের কথা বলবি? তারাক একটু হেসে বলল, আমি প্রথমে চাইবো আমার মায়ের কাশিটা যেন ভালো হয়ে যায়, দ্বিতীয়ত চাইবো এই বই পড়ার অভ্যাসটা যেন একদম কমে যায়। স্বামীজ ফিক করে এসে বলল, আর তৃতীয় কি? তারাক বলল, সবশেষ চাইবো আমার বন্ধু স্বামীজ যেন চির অমর হয়। স্বামীজ একটু অবাক হয়ে বলল, নিজের জন্য কিছু চাইলি না? তারাক আবারও সুন্দর করে হেসে বলল, আমার নিজের বলতে তুই আছিস তো, তোর মতো বন্ধু থাকতে আমার আর কি চাওয়া থাকতে পারে বল? স্বামীজ কিছু বলতে পারল না এই কথা শুনে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তারাকের দিকে। এভাবে একটু গিয়ে স্বামীজ থেমে গেল। তারাক জিজ্ঞাসা করল, কি হলো, থামলি কেন আবার? স্বামীজ একটু খিচে মেরে দাঁড়িয়ে বলল, বন্ধু একটা সমস্যা হয়ে গেছে। তারাক বলল, কি হয়েছে? স্বামীজ পেছনে হাত দিয়ে চেপে ধরে বলল, বন্ধু কিছু একটা আসছে, কিন্তু একটু সন্দেহ আছে এটা পাদ নাকি পটি। তারা হাসতে হাসতে বলল, কি যে বলিস, যা আসছে ডেলিভারি করে দে, যা হওয়ার হবেই। স্বামীজ বলল, আরে না ভাই, যদি দ্বিতীয়টাই হয় তাহলে তো প্যান্টে মেখে যাবে, মান সম্মান সব হলুদ হয়ে যাবে। এক কাজ কর, তুই যা স্কুলে, আমি বাড়ি থেকে আকামটা করে আসি। এ বলে স্বামীজ পেছনে হাত দিয়ে বাড়ির দিকে দৌড় দিল। তারাক স্বামীজের দৌড়ের গতি দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হাসি থামিয়ে তারাক একাই রওনা দিল স্কুলের দিকে। একটা জঙ্গলের রাস্তা পার হয়ে স্কুলে যেতে হয়। সেই বটগাছটা জঙ্গলের ওপাশেই। তারাক যখন সেই বটগাছের কাছাকাছি গেল তখন দেখতে পেল 3জন লোক এদিকেই এগিয়ে আসছে, তাদের হাতে ধারালো অস্ত্র। এই গ্রামে তাদের আগে কখনো দেখা যায়নি। তারাক বুঝতে পারল তারা এই গ্রামের কেউ না। তারাক একটু ভয় ভয়ে তাদের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা 3জন তারাকের পথ আটকে দাঁড়ালো। তারাক জিজ্ঞাসা করল, এ কি, আপনারা আমার পথ আটকে দাঁড়ালেন কেন? তাদের মাঝে একজন বলল, তুই তাহলে সাদিক হাওলাদারের ছেলে স্বামীজ? তারাক খেয়াল করল তাদের হাতে ধারালো অস্ত্রের দিকে, কিছু না বলে চুপ করে রইল।
তাদের মাঝে অন্য একজন বলল, জিজ্ঞেস করার কি আছে? সে বলেছিল সাদিক হাওলাদারের ছেলের হাত কেটে গিয়েছে এবং হাতে রুমাল বাঁধা। এটাই তো সেই ছেলে। আমরা বুঝতে পারি লাবিবের বাবা তাদেরকে ভাড়া করে এনেছে অন্য গ্রাম থেকে। সাদিক হাওলাদারের উপর প্রতিশোধ নেয়ার জন্য তার ছেলের ক্ষতি করবে তারা। লাবিবের বাবা সেদিন খেয়াল করেছিল স্বামীজের হাতে রুমাল বাঁধা। সে ভেবেছিল স্বামীজের হাত সত্যি সত্যি কেটে গিয়েছে, তাই ভাড়াটে সন্ত্রাসীদের বলে দিয়েছে স্বামীজের হাতে কাঁটা এবং রুমাল বাঁধা। তারা তাদের হিংস্রতক চেহারা আর হাতে অস্ত্র দেখে বুঝে গেল তারা স্বামীজকে মারার জন্য এসেছে। তারাক বলল, হ্যাঁ, আমি স্বামীজ, কিছু বলবেন? তারা হাসতে হাসতে বলল, আমরা কিছু বলার জন্য আসিনি বাচ্চা, করার জন্য এসেছি। এই বলে তারাক কিছু বুঝোটার আগেই তারাককে চাপাতি আর চাকু দিয়ে একের পর এক আঘাত করতে করতে টুকরো টুকরো করে ফেলল। তারাকের রক্তে ওই তিনজন পুরো শরীর ভিজে গেল। তারাকের শেষ চিৎকার ছিল, বিদায় বন্ধু। দৃশ্য বর্তমানে ফিরে এলো। গালিব ঘুমের মাঝে তারাক বলে এক চিৎকার করে উঠে গেল। দেখা গেল গালিবের পুরো শরীর ঘেমে ভেজা। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে গালিব হাত দিয়ে নিজের চেহারার ঘাম মুখে খাট থেকে নেমে পানির জগ থেকে উঠিয়ে ঢকঢক করে পানি গিলতে লাগল। এরপর জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পর্দা সরিয়ে কপাট খুলে দিতেই হু হু করে বাতাস প্রবেশ করতে লাগল। গালিবের ভেজা গুলোতে হালকা হালকা দুল খাচ্ছে। তখন গালিবের শ্বাসের সাথে তার কণ্ঠে ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, সময় হয়েছে। এদিকে দেখা যায় রুকু ডালিম বাগানে কিছু একটা খুঁজছে। খুঁজতে খুঁজতে একটা মোটাসোটা ডালিম গাছ থেকে অদ্ভুত একটা হাসি দিয়ে গাছের গোড়া থেকে কিছু মাটি নিল। তারপর একটা ডালিম ছেড়ে নিজের কক্ষের দিকে রওনা হলো। রুকুর চলে যাওয়ার পর ডালিম গাছটার আড়াল থেকে উঁকি মারে রক্তাক্ত মুখে হিয়ামশা। রুকুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল। দৃশ্য শুরু হয় রুকুর অতীত থেকে। রুকুর জ্ঞান ফিরল হাসপাতালের বিছানায়। চোখ খুলে বুঝতে পারল মাথায় ব্যান্ডেজ, পুরো শরীরে ব্যথা যন্ত্রণা। এক এক করে সবকিছু মনে পড়া শুরু করল। রুকুর কল্পনার দৃশ্যে দেখা বোঝা যায় যা কিছু হয়েছে সব রুকুর মনে আছে, কিন্তু সবকিছু তার ইচ্ছার বিরুদ্ধেই সংগঠিত হয়েছে। নিজের মাঝে অনেক যুদ্ধ করেছে, কিন্তু রুকুর মাঝে যেন অন্য এক সত্তা ছিল যে তাকে ভয়ানকভাবে নিয়ন্ত্রণ করত। রুকু না চাইতেই তারা দ্বারা প্রচেষ্ট হয়ে যেত। রুকু বুঝতে পারত সে কি করছে, কিন্তু চাইলেও সেটা আটকাতে পারত না। এমনকি নাওমিকে পানিতে ডুবিয়ে মারার সময়ও রুকুর হুঁশ ছিল, কিন্তু রুকুকে নিয়ন্ত্রণ করছিল অন্য কেউ। নাওমির মৃত্যুর কথা মনে পড়তেই হু হু করে কেঁদে উঠল রুকু। এর মাঝেই সেখানে হালিল জমাদ্দার তথা রুকুর স্বামী আসলো। রুকুকে স্বাভাবিক দেখে হালিল জামাতদার এসে রুকুর পাশে বসে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, কেন করলে এসব? রুকু কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন, আমি জানি না কিভাবে কি হয়েছে। আমি নিজের মাঝে থেকেও নিজের মাঝে ছিলাম না। আমাকে যখন আপনি আঘাত করছিলেন আমার খুব কষ্ট হচ্ছিল, তবু আমি জানি না কেন হাসছিলাম। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। হালিল জামাতদার রাগে গজগজ করতে করতে দাঁত কটমটিয়ে বলল, এসব নাটক আমার কাছে করবে না। কিভাবে পারলে নাওমিকে মেরে ফেলতে পানিতে ডুবিয়ে? রুকু হালিলের হাত ধরে কাঁদতে লাগলো আর কাকুতে মিনতি করে বলতে লাগলো, আমি জানি না কিছু, আমাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছিল। আমাকে বিশ্বাস করেন, আপনি ছাড়া আমার কেউ নেই এখন। আমাকে এভাবে ভেঙে দিবেন না। হালিল জামাতদার রুকুর হাত ছিটকা দিয়ে ছড়িয়ে দাঁড়িয়ে বলল, তোমার পাশে আমিও নেই। তোমার মতো মানসিক রোগীর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ডিভোর্স লেটার পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই বলে হালিল জামাতদার হনহন করে চলে গেল। যাওয়ার সময় হালিলের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি দেখা গেল, যা রুকু দেখল না পেছন থেকে। রুকু তখনও হাত জোর করে অনুরোধ করছিল কাঁদতে কাঁদতে, কিন্তু হালিল একবারের জন্য পিছু ফিরে তাকালো না। রুকু কান্নায় ভেঙে পড়ল। এতক্ষণ পাশে একজন নার্স নিজের কাজের ফাঁকে ফাঁকে এই বিষয়গুলো শুনছিল আর চোখে তাকাচ্ছিল। হালিল জামাতদার চলে যাওয়ার পরে নার্স এগিয়ে গেল রুকুর দিকে। সে রুকুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু রুকুর চোখ বেয়ে অঝরে অশ্রু ঝরছিল তখনও। রুকুর মস্তিষ্কে ঘুরছিল সেদিন নাওমিকে কিভাবে সে পানিতে ডুবিয়ে মেরেছিল। বাথটাবের ভিতর পানি পরিপূর্ণ ছিল। দেখা যাচ্ছে রুকু নাওমিকে পানিতে চেপে ধরে আছে। নাওমি নিজেকে ছাড়ানোর জন্য হাত পা ছোটাছুটি করছে,
রুকুর চেহারায় পৈশাচিক এক হাসি। অপরদিকে পাশের আয়নাতে দেখা যায় রুকুর অন্য রূপ। সেখানে দেখা যায় রুকুর কান্না মাখা চেহারা। সে চাইছিল নওমিকে বাঁচাতে, কিন্তু বাইরের রুকু সেটা হতে দিচ্ছে না। এসব ভাবতে ভাবতে রুকু আরো বেশি কান্না করতে লাগলো। এমনটা কেন হয়েছে রুকু জানে না। তখন হঠাৎ নার্স বলে উঠল, তুমি কি চাও তোমার দ্বারা সংঘটিত এই ঘটনার পেছনে কি ছিল তা জানতে? নার্সের কথা শুনে রুকু কান্না থামিয়ে অবাক চোখে তাকালো। নার্স রুকুর হাতে লাগানো স্যালাইন চেঞ্জ করতে করতে বলল, তুমি চাইলে সব ঠিক করে দিতে পারো আবার তোমার অতীতে গিয়ে। রুকু হতবাক হয়ে জিজ্ঞাসা করল, কি বলছেন আপনি? এটা কি আদৌ সম্ভব? নার্স বলল, তোমার সাথে যা কিছু হয়েছে তার পেছনে বড় কোনো কারণ আছে। সেটা জানতে হলে তোমাকে ঘটনার সূত্রে পৌঁছাতে হবে, অর্থাৎ তোমাকে সেখানে যেতে হবে যেখান থেকে তোমার মাঝে ভিন্ন কোনো সত্তাকে প্রবেশ করানো হয়েছে। রুকু অবাক হলেও তার কথায় ভরসা করে জিজ্ঞাসা করল, কি করতে হবে আমাকে? নার্স চারপাশে তাকিয়ে রুকুর কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলল, পৃথিবী থেকে বিচ্ছিন্ন অদ্ভুত এক গ্রাম আছে। ওই গ্রামে মৃতদের ফিরিয়ে আনা হয় অতীত সংশোধন করে। আমি তোমাকে শিখিয়ে দিব কিভাবে কি করতে হবে। রুকুর অন্তরাত্মা কেঁপে উঠল মৃতদের ফিরিয়ে আনার কথা শুনে। রুকুর ভারত চোখে নার্সের দিকে তাকালো। দেখল নার্সের মুখে অদ্ভুত এক হাসি। তার হাসির ভয়াবহতায় রুকু চোখ বন্ধ করে ফেলল। দৃশ্য বর্তমানের। রুকু ধাপ করে চোখ খুলে হাঁপাতে হাঁপাতে মেঝেতে উপর হয়ে শুয়ে পড়ল। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে সে শ্বাস বন্ধ করে ধ্যানে বসেছিল। আশেপাশে তাকালে দেখা যায় বিভিন্ন মাটির পাত্রে রক্তের ছাড়াছাড়ি। রুকু হাতের মুষ্টিতে সেই ডালিম গাছের গোড়া থেকে নিয়ে আসা মাটি। ঘরের চার কোণে 4টা মোমবাতি জ্বলছে। হালকা বাতাসে মোমবাতির আলোগুলো বাড়ি খাচ্ছে একটু একটু। তখন একদম দমকা বাতাসে জানালার কপাটটা ধাপ করে খুলে যায়। পর্দাগুলো উঠতে উপরের দিকে দোল খাচ্ছে। রুকু সোজা হয়ে বসে জানালার দিকে তাকাতেই দেখতে পেল একটা লাল রঙের বেলুন উঠছে বাইরে। রুকু ধীরে ধীরে উঠে জানালার কাছে গেল। বেলুনের সুতোর সাথে আস্তে আস্তে নিচের দৃশ্যে যেতে লাগলো। রুকু অদ্ভুত এক হাসি দিয়ে বলল, হিয়ামশা। দেখা গেল হিয়ামশা বেলুন হাতে সেই পরিচিত রক্তাক্ত মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। দৃশ্য পরিবর্তন। ওই একই রাতে আমরা শাফি ইসলামকে দেখি কোদাল আর বেলচা হাতে কোথাও যাচ্ছে। তার চোখে মুখে অদ্ভুত এক ভয়। মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে যাচ্ছে এই মুহূর্তে। একটা পুরনো দেয়ালের কাছে গিয়ে থামল। দেয়ালটা বেশি উঁচু না। প্রথমে কোদাল আর বেলচা দেয়ালের ওপাশে ফেলল। এই ঘন নীরব অন্ধকারে কোদাল বেলচা ফেলার শব্দটাও জেনারেটরের মেশিনের শব্দের চেয়ে কম মনে হলো না। এরপর শাফি ইসলাম দেয়াল টপকানোর চেষ্টা করতে লাগলো। শ্যাওলা ধরা দেয়ালটা পিচ্ছিল হয়ে যাওয়ার কারণে শাফি ইসলামের পা বারবার পিছলা খেয়ে পড়ে যাচ্ছিল। কিছুতেই দেয়াল টপকাতে পারছিল না। অনেক কষ্টে দেয়াল টপকে নিজেও ঠাস করে উপাসে পড়ল। এতে করে হাত পায়ের বিভিন্ন স্থানে কেটে গেল হালকা হালকা। শাফি ইসলাম কুকরাতে কুকরাতে উঠে কোদাল আর বেলচা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে সামনে অগ্রসর হলো। বুঝে গেল পায়েও আঘাত পড়েছে। পড়ে গিয়ে একটু এগিয়ে যেতেই সামনে পড়ল ডালিম বাগান। আমরা বুঝতে পারি শাফি ইসলাম লুকিয়ে ডালিম বাগানে এসেছে গালিবকে না জানিয়ে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় কিছুক্ষণ বাদেই। শাফি ইসলাম চারপাশে কোনো এক নির্দিষ্ট ডালিম গাছ খুঁজছিল। প্রতিটা ডালিম গাছে হাত দিয়ে কিছু একটা পরীক্ষা করছিল। এভাবে স্পর্শ করে করে সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা গাছে স্পর্শ করে থেমে গেল এবং আস্তে আস্তে করে বলে উঠল, এটাই। এরপর আশেপাশে তাকিয়ে কোমরে ওড়না পেঁচিয়ে কোদাল হাতে নিয়ে ডালিম গাছের গোড়ায় মাটি খুঁড়তে শুরু করল। আকাশে মেঘ থাকায় চারটাও বারবার ঢাকা পড়ছিল মেঘের অতলে। আবছা আলোতেই শাফি ইসলাম যখন মাটি খুঁড়ছিল তখন ডালিম গাছের শিকড় কেটে তাজা রক্ত বের হয়ে আসছিল। হঠাৎ শাফি ইসলামের পেছন থেকে একটা ভারী কণ্ঠ ভেসে আসলো, কি করছো তুমি? শাফি ইসলাম চমকে গিয়ে কোদাল ফেলে দিয়ে পেছনে তাকিয়ে ভর্ত চোখে তাকিয়ে বলল, আকমল, তুমি? দেখা গেল সাদা রশ্মি ছড়ানো এক অবয়ব দাঁড়িয়ে আছে। এটা শাফি ইসলামের স্বামী আকমল খন্দকারের অবয়ব। আমরা বুঝতে পারি সে এখন মৃত। আকমল খন্দকার বলল, হ্যাঁ আমি সাফিয়া। আমাকে মেয়েরও ক্ষান্ত হওনি, এখন আবার এসেছ আমার লাশকে কষ্ট দিতে? শাফি ইসলাম কাঁদো কাঁদো গলায় বলল, হামজা
হামজাকে হারিয়ে ফেলেছি আমি, যার জন্য তোমাকে বলে দিলাম সেই হামজাকে নিয়ে গেছে সে। আকমল তাচ্ছিল্যের এক হাসিতে বলল, এমনটাই হয়। তুমি হেরে গেছো সাফিয়া, এখন আমার লাশের সাথে কোনো রকম ছেড়ছাড় করবে না, চলে যাও এখান থেকে। শাফি ইসলাম হাত জোর করে বলল, না না না, প্লিজ এমন বলবে না। হামজা তোমার রক্ত, আর শুধুমাত্র তোমার শরীরে যে কোনো অঙ্গ দিয়েই হামজাকে খুঁজে পাওয়া সম্ভব, দয়া করে অনুমতি দাও। আকমল খন্দকারের অবয়ব রাগে আগুনের মতো হয়ে এক ধাক্কায় শাফি ইসলামকে ফেলে দিয়ে বলল, নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমাকে জুমিসার সামনে ঠেলে দিয়েছিলে, শুধু আমাকে না, অন্য একটা বাচ্চাকেও একই সময় জুমিসার শিকার বানিয়েছ। কি যেন নাম তার? হ্যাঁ, ইয়ামসা। তারও বাবা মা ছিল। কি ভেবেছ তারা সবই ভুলে গেল? তোমার পাপ মুছে যাবে? তুমি সন্তানের জন্য আদর্শ মা হতে পারো, কিন্তু মানুষ হিসেবে তুমি সবচেয়ে নিকৃষ্ট। চলে যাও এখান থেকে, আমি সুযোগ দিচ্ছি তোমাকে। শাফি ইসলাম তবুও কাকুতি মিনতি করে আকমল খন্দকারকে বোঝাতে লাগলো। এবার আকমল খন্দকার রেগে গিয়ে শাফি ইসলামকে গলা চেপে ধরে উঁচু করে ফেলে কর্কশ গলায় বলতে লাগলো, তুমি এখনো জীবিত আছো শুধুমাত্র আমার ধৈর্যের কারণে, কিন্তু আজকে তুমি তোমার সীমা ছাড়িয়ে গেছো, তাহলে মরো। শাফি ইসলাম পা ছটফট করে দম আটকে যাওয়ার কণ্ঠে বলতে লাগলো, ছেড়ে দাও আমাকে, আমি চলে যাচ্ছি, ছেড়ে দাও। কিন্তু আকমল খন্দকার ভয়ানকভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, গ্রহণ করো মৃত্যুর স্বাদ। অনেক কষ্ট, তাই না? এর চেয়ে বেশি কষ্ট বিশ্বস্ত মানুষটা বেইমানি করলে হয়। কেউ একজন ঠিক বলেছিল, জরুরি না যে সবসময় কুত্তাই বিশ্বস্ত হবে, সময় খারাপ হলে তোমার বিশ্বস্ত মানুষটাও কুকুর হয়ে যায়। শাফি ইসলামের নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, পা ছটফটানিও ধীর হয়ে আসছে, চোখের মণিটা গায়েব হয়ে সম্পূর্ণ সাদা হয়ে যাচ্ছে। ঠিক তখনই একটা অদ্ভুত মন্ত্রের ধ্বনি ভেসে আসলো পেছন থেকে। এতে করে আকমল খন্দকারের অবয়ব চিৎকার করে শাফি ইসলামকে ফেলে দিল নিচে। শাফি ইসলাম ধপাস করে নিচে পড়ল, অজ্ঞান হওয়ার মতো অবস্থা। দেখা গেল পেছনে ছিল গালিব, যে এখনও কিছু অদ্ভুত মন্ত্র জপ করছে হাতের কনিষ্ঠ আঙ্গুল আর তর্জনী আঙ্গুলের সামনের দিকে তাক করে। এতে আকমল খন্দকারের অবয়ব চিৎকার করে বলছে, বন্ধ করো এটা। গালিব থামল না, নিচু হয়ে অন্য হাতে এক মুষ্টি মাটি উঠিয়ে মন্ত্র জপে মাটিতে ফু দিয়ে আকমল খন্দকারের দিকে ছুঁড়ে মারতেই অবয়বটা গগনবিদারী চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। গালিব মন্ত্র থামিয়ে তাড়াতাড়ি করে গেল শাফি ইসলামের দিকে। ম্যাম, আপনি ঠিক আছেন? চোখ খুলেন ম্যাম। শাফি ইসলাম হালকা নড়াচড়া করছে আর টিপ টিপ করে চোখ খুলে অস্পষ্ট ভাষায় কিছু একটা বলার চেষ্টা করল, কিন্তু গালিব বুঝতে না পেরে নিজের কান এগিয়ে নিল শাফি ইসলামের মুখের দিকে। এবার বুঝতে পারল শাফি ইসলাম মৃত্যুর কোলে বসেও তার কবিতা জারি রেখেছে, যা ছিল কিছুটা এমন। গালিব কপাল চাপড়ে বলল, নিজের মৃত স্বামীকে দেখে হয়ে গেছেন টালমাতাল, তাই মুখ দিয়ে বাইর হতেছে এসব বালসাল। এই বলে গালিব অর্ধ অচেতন শাফি ইসলামকে কাঁধে নিয়ে চলল বাসার দিকে আর বলতে লাগলো, চলেছে ক্রেন, চলেছে গাড়ি। ম্যাম, আপনি এত ভারী। শাফি ইসলাম আওড়াতাড়াতে বলল, ইচ্ছে করছে তোরে দিয়ে এক পাড়া, তোর শরীরে কি নাই রে শক্তি হত ছাড়া? গালিব বলল, খেয়ে খেয়ে হয়েছে আস্তে একটা হাতি, আর আমারে মনে করে আমি জনসিনার নাতি। শাফি ইসলাম আবারও বলল, কথা না বলে তাড়াতাড়ি হাট বালকামা, না হলে টান দিয়ে ছিঁড়ে ফেলবো আমি তোর জামা। এদিকে দেখা যায় রুকু জানালার পাশে দাঁড়িয়ে দূর থেকে এই দৃশ্য দেখছে। গালিব শাফি ইসলামকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। রুকু একটু মুচকি হেসে বলল, তাহলে সে বেঁচে গিয়েছে? এই বলে পেছনে তাকালে দেখা যায় হিয়ামসা বসে আছে অপর প্রান্তে। হিয়ামসা দাঁত কটমট করে বলল, আমি আজ তাকে মেরেই ফেলেছিলাম প্রায় তার স্বামীর রূপে গিয়ে, কিন্তু হঠাৎ কোথা থেকে গালিব স্যার চলে আসতে তাকে ছেড়ে দিতে হয়। রুকু একটু হেসে আস্তে আস্তে হেঁটে হেসে হিয়ামসা একটু দূরে বসে বলল, ডোন্ট বি স্যাড অ্যাঞ্জেল, সুযোগ আবার আসবে। মূল কথা হচ্ছে সে ব্যর্থ হয়েছে তার স্বামীর মৃতদেহ খুঁজতে, তার ছেলে কখনো তার কাছে ফিরে আসবে না, বরং সে নিজেই খুব শীঘ্রই তার ছেলের কাছে চলে যাবে। হিয়ামসা ভয়ানকভাবে অট্টহাসিতে মেতে উঠল। হাসি থামিয়ে হিয়ামসা এক ঝটকায় রুকুর সামনে এসে হাওয়ায় ভেসে রুকুর চোখে চোখ রেখে বলল, ধন্যবাদ টিচার, আমাকে সাহায্য করার জন্য। আপনার জন্যই হামজাকে খুঁজে পেয়েছি। রুকুর মুচকি হাসির সাথে দৃশ্য চলে যায় আবার অতীতে।
যেখানে সেই নার্স রুকুকে বলছিল ওই গ্রামটা সম্পূর্ণ কালো জাদুতে আক্রান্ত। গ্রামের সবাইকে নিয়ন্ত্রণ করে অদৃশ্য কোনো সত্তা, যার চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। গ্রামে গিয়ে তোমাকে 2টা কাজ সবার আগে করতে হবে। এক হলো গ্রামের সবচেয়ে বড় বাড়ি হাওলাদার বাড়িতে যে কোনো উপায়ে নিজের থাকার ব্যবস্থা করতে হবে। আর 2 হলো ওই গ্রামের কোনো ফল ফলাদি খাওয়া যাবে না। সেগুলো এত তাজা এবং লোভনীয় হবে যে ইচ্ছে করবে সব খেয়ে ফেলি, কিন্তু ভুল করেও কোনো ফল ফলাদি গলার নিচে নামানো যাবে না। রুকু তখন অবাক হয়ে জিজ্ঞাসা করল, হাওলাদার বাড়িতে প্রবেশ করব কেন সেটার ব্যাখ্যায় পরে আসি। আগে এই ফল ফলাদির ব্যাপারটা বুঝিয়ে বলুন, কেন খাওয়া যাবে না? ওগুলোতে কি বিষ মেশানো? নার্স বলল, বিষ মেশানো থাকলে তো তোমার ভাগ্য ভালো হতো, খেয়ে মরে যেতে। কিন্তু এই ফল রক্ত দিয়ে পরিপূর্ণ। প্রতিটা ফল গাছের গোড়া আটকে আছে এক একটা লাশের পাঁজরের সাথে। ওই গ্রামে সবাইকে ফল খাওয়ানো হয়, এই জন্য সবাই সবকিছু ভুলে যায়। এই ফলের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মানুষের স্মৃতিশক্তি থেকে এমন কিছু মুছে দেয়া যা জানা তা তাদের উচিত হবে না। রুকু হা করে রইল। এমনটাও হতে পারে পৃথিবীতে, কিন্তু এগুলো কার দ্বারা সংঘটিত হচ্ছে মূলত, কেন করছে সে? নার্স বলল, সবকিছু জানা লাগবে না তোমার। তুমি যদি তোমার অতীত ঠিক করতে চাও তাহলে এগুলোই জানাই যথেষ্ট। এখন তোমার ব্যাপারে ওই গ্রামে কিভাবে যাবে, কিভাবে হাওলাদার বাড়িতে প্রবেশ করবে। আমি শুধু শেষ একটা ইনফরমেশন দেই তোমাকে। এখানে একটা স্কুল আছে বাচ্চাদের। অজপাড়া গা হওয়ায় শহর থেকে কোনো শিক্ষক সেখানে যেতে চায় না। তুমি চাইলে শিক্ষিকা হয়ে ওই গ্রামে পা রাখতে পারো। তারপর কি করতে হবে সেটা তুমি নিজেই জেনে যাবে। রুকুর চেহারা চিন্তায় পরিপূর্ণ। কি করবে? এই নার্স কি আদৌ সত্যি কথা বলছে নাকি রূপকথার কোনো গল্প শোনাচ্ছে? কিন্তু যদি নার্স সত্যি বলে, তবু এমন ভয়ানক গ্রামে যাওয়া কি ঠিক হবে? এসব ভাবতে ভাবতে রুকু হঠাৎ নার্সকে বলল, আপনি এগুলো কিভাবে জানেন? আপনি কি ওই গ্রামের কেউ নাকি? প্রত্যুত্তরে নার্স কিছু না বলে রহস্যময় এক হাসি দিয়ে উঠে চলে গেল। দৃশ্য ফিরে এলো বর্তমানে। রুকু জানালার পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে নিজে নিজেই বলছে, আর তখন আমি এই গ্রামে শিক্ষিকা হিসেবে পা রাখলাম। নিজের মৃত্যু মেয়েকে ফিরে পাওয়ার আশায় আমাকে যেখানে থাকতে দেওয়া হয়েছিল সেখানে ফ্রিজে নানান রকম তাজা ফলমূল দেখে লোভটা লেগেছিল খাওয়ার জন্য। কিন্তু নার্সের কথা মনে পড়তেই নিজেকে সামনে নিয়েছিলাম। তারপরের পদক্ষেপ ছিল এই হাওলাদার বাড়িতে প্রবেশ করা, কারণ এখান থেকে আমি যাই করি না কেন কেউ সেটা ঘূর্ণাক্ষরেও টের পাবে না। এই বাড়ি শক্তিশালী মন্ত্র দিয়ে বন্ধ করা। আমি ভয়ের সাহায্য নিয়ে জ্ঞান হারিয়ে ফেলার নাটক করে এই বাড়িতে আসতেও সক্ষম হই। এখন সময় হয়েছে পরবর্তী পদক্ষেপ নেয়ার। দৃশ্য পরিবর্তন। দেখা গেল শাফি ইসলাম সোফায় হেলান দিয়ে শুয়ে আছে চোখ বন্ধ করে। হঠাৎ চায়ের কাপের সাথে চামচের টুংটাং শব্দে আলতো করে চোখ খুলে একটা সোজা হয়ে বসে চায়ের চুমুক দিয়ে বলল, আমার ভুল হয়েছে আপনাকে না জানিয়ে এই কাজটা করা। গালিব সামনের সোফায় বসে আছে। শাফি ইসলামের কথায় কোনো কর্ণপাত না করে কিছু একটা ভাবছে এক মনে। শাফি ইসলাম আবার বলল, সত্যি বলতে আমি বুঝতে পারছি না কি করব। যে ছেলেকে বাঁচানোর জন্য নিজের স্বামীকে পর্যন্ত বলি দিলাম, শেষ পর্যন্ত তাকেও হারিয়ে ফেললাম। আমি জানি গাছের নিচ থেকে লাশ উঠানো মানে জমিশাকে খেপিয়ে তোলা, কিন্তু আমি তো মা। আমি আমার ছেলেকে ফিরিয়ে আনার জন্য সবকিছু সামনাসামনি হতে রাজি। দেখা গেল শাফি ইসলামের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে চায়ের কাপে। গালিবান মনে বলে উঠল, আপনার কি মনে হয় না জমিশাকে থামানো দরকার এখন? এটা শুনে শাফি ইসলামের হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। নিচে পড়ে সেটা টুকরো টুকরো হয়ে গেল। শাফি ইসলাম অবাক চোখে তাকিয়ে বলল, আমি এটাই ভাবছিলাম, কিন্তু জামিশাকে থামানোর কোনো উপায় আমাদের জানা নেই। সকালবেলা রুকুর ঘুম ভাঙল বাইরের ঠুকঠাক শব্দে। মনে হচ্ছে কোঠার দিয়ে গাছ কাটা হচ্ছে একত্রে অনেকগুলো। কিন্তু এত সকালে গাছ কাটছে কে? রুকু চোখ ডলতে ডলতে বিছানা থেকে নেমে হাই তুলে জানালার পর্দা সরিয়ে যা দেখল তাতে চোখ কপালে উঠে গেল। রুকু আর কিছু না ভেবে এক দৌড় দিল বাইরে। দেখা গেল বাড়ির সামনে থাকা বাগানের সকল ডালিম গাছ কেটে ফেলা হচ্ছে কাঠুরে দিয়ে। পড়ে থাকা গাছ থেকে শেষবারের জন্য ফল কুড়িয়ে নিচ্ছে গ্রামবাসী। কাটা গাছগুলো থেকে ফোঁটা ফোঁটা রক্ত বের হচ্ছে। চারপাশে কেমন যেন ভ্যাপসা গরম বইছে। খুব মৃদু শব্দে একসাথে অনেক মানুষের আর্তনাদ আর কান্নার শব্দ শোনা যাচ্ছে। কষ্টে বুক ভারী হয়ে গেলেও মানুষ যেভাবে কান্না করে ঠিক সেভাবে।
রুকু গিয়ে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলল, কি করছেন আপনারা? গাছ কাটা হচ্ছে কেন? থামুন বলছি। রুকুর চিৎকারে সবাই একসাথে তার দিকে তাকালো অদ্ভুতভাবে। রুকু বলল, এতগুলো গাছ একসাথে কেটে ফেলার পারমিশন কে দিয়েছে আপনাদের? গালিব স্যার জানতে পারলে আপনাদের কি করবে জানেন? এটা বলতে পিছন থেকে গালিবের কণ্ঠ, রিল্যাক্স মিসেস জামাতদার, আমি পারমিশন দিয়েছি তাদের গাছ কাটতে। রুকু চমকে গিয়ে পেছনে তাকে বলল, আপনি পারমিশন দিয়েছেন মানে? কিন্তু কেন? গালিব বলল, নতুনত্বের খোঁজে। রুকু কিছু বলবে তার আগে খটকা লাগলো, তাকে তো আমি কখন আমার স্বামীর নাম বলিনি। তাহলে সে কিভাবে আমাকে মিসেস জামাতদার বলে সম্বোধন করলো? অবাক হয়ে রুকু জিজ্ঞাসা করল, আমি কি আপনাকে কখনো আমার স্বামীর নাম বলেছিলাম? গালিব একটু ভেবে বলল, মনে হয় না বলেছেন। রুকু বলল, তাহলে আপনি কিভাবে জানেন? গালিব একটু হেসে বলল, আমি এমন অনেক কিছুই জানি যা আমার জানা উচিত না। এই দেখুন না, আপনার 2টা কিডনি আছে, এটা আমি না দেখে না জেনে বলে দিতে পারি। রুকু বলল, মজা করবে না কিন্তু। আর কে বলেছে আমার 2টা কিডনি আছে? আমার একটা কিডনি বাবাকে দিয়েছিলাম আমি। এখন আমি 1 কিডনি নিয়েই বেঁচে আছি। গালিব বলল, তাহলে ফেল মারলাম জ্যোতিষগিরিতে। আসলে যেদিন এই কিডনির চ্যাপ্টারটা পড়ানো হয়েছিল সেদিন আমি স্কুলে যাইনি। রুকু বলল, ডোন্ট চেঞ্জ দ্য টপিক। সত্য করে বলুন, আপনি আমার স্বামীর নাম কিভাবে জানলেন? গালিব কিছু না বলে হাঁটতে হাঁটতে গিয়ে চেয়ারে বসে পুরনো পত্রিকাটা উঠিয়ে কিছু একটা পড়ে বলল, আমি পুরনো পত্রিকা কেন পড়ি জানেন? রুকু হনহন করে এসে পাশের চেয়ারে বসে বলল, কেন? গালিব বলল, আমিও জানি না, আপনি জানলে বলবেন কখনো? রুকু একটু বিরক্ত হয়ে বলল, বলেছি না, মজা করবেন না প্লিজ। আচ্ছা, স্বামীর বিষয়টা বাদ, গাছ কেন কাটা হচ্ছে সেটা বলুন। এতগুলো গাছ একসাথে কাটা হলে পরিবেশের কত বড় ক্ষতি হবে ভেবে দেখেছেন? গালিব পত্রিকাটা টেবিলে রেখে ধীর গলায় বলল, আপনাকে দেখে মনে হচ্ছে পরিবেশের ক্ষতির চেয়ে আপনার ক্ষতি বেশি হবে মিসেস জমাদ্দার। রুকু থতমত খেয়ে গেলে বং তোতলানো কণ্ঠে বলল, আমার আবার কিসের ক্ষতি হবে? আমি তো আপনাদের গ্রামের ভালোর জন্য বলছিলাম। গালিব এবার অদ্ভুতভাবে রুকুর দিকে তাকিয়ে বলল, এগুলো কাটা হচ্ছে গ্রামকে বাঁচানোর জন্যই, নাকি আপনি গ্রামের বিনাশ চাচ্ছেন বলুন তো? রুকু আরো ঘাবড়ে গেল। রুকুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, চেহারার রং উড়ে যাচ্ছে, কি বলবে ভেবে পাচ্ছে না। রুকুর এই অবস্থা দেখে গালিব ঠিক করে হেসে দিয়ে বলল, মজা করছিলাম, আপনি তো দেখি সত্যি সত্যি ঘাবড়ে গিয়েছেন। এই শুনে রুকু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসতে হাসতে বলল, আপনার বলার ধরন দেখে একবারের জন্য মনেও হয়নি আপনি মজা করছেন। গালিব চেয়ারের সাথে পিঠ লাগিয়ে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বলল, আমি একজন অসাধারণ অভিনেতা, তবে একটা কথা সবসময় মাথায় রাখি, কারোর সাথে মজা এমনভাবে করতে হবে যেন সে কষ্ট না পায়। যেমন ধরেন, আপনি কারোর জুতার উপর পা রাখলেন, কিন্তু তার জুতা ময়লা হলো না। রুকু বলল, সত্যি সত্যি আপনি অসাধারণ অভিনেতা, তবে একটা কথা মাথায় ঘুরছে, আপনি কার চরিত্রে অভিনয় করছেন, হিরো নাকি ভিলেন? গালিব একটু মুচকি এসে বলল, মানুষ কখনো হিরো অথবা ভিলেন হয়ে জন্ম নেয় না, সমাজ তাদেরকে তৈরি করে হিরো অথবা ভিলেন। রুকু বলল, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না স্যার, আমি জিজ্ঞাসা করেছি আপনি ভিলেন নাকি হিরো। গালিব বলল, সেটা বলা মুশকিল, কারণ সকল ভিলেন তার নিজের স্টোরিতে একজন হিরো। ভিলেনের আবির্ভাব ছাড়া কখনো হিরো তৈরি হয় না। প্রত্যেক হিরোর হিরো হয়ে ওঠার পেছনে একজন ভিলেন থাকে। রুকু আর কিছু জিজ্ঞাসা করতে যাবে তখনই দেখা গেল স্কুলের বাচ্চারা দল বেঁধে এগিয়ে আসছে। তারা প্রত্যেকেই ডালিম ফল খেয়ে মুখ এমনভাবে লাল করে ফেলেছিল যে দেখে মনে হচ্ছিল মুখে রক্ত লেপটে আছে। তার কাছে আসতেই রুকু জিজ্ঞাসা করলো, কি অবস্থা এক একটার? এই, তোমরা এখনো ফ্রেশ হচ্ছ না কেন? স্কুলের সময় হয়ে যাচ্ছে তো। আফিফ নামের সেই বাচ্চাটা বলল, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি আজকে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ব্যাপারে আপনার কিছু বলার আছে মাইমুনা সাহেবা? এই বলে একটা গাছের ডাল মাইক্রোফোনের মতো এগিয়ে দিল মাইমুনা নামের সেই বাচ্চাটার মুখের দিকে। মাইমুনার চোখে একটা সানগ্লাস লাগিয়ে ঢং করে বলল, উফ, কি যে গরম পড়ছে। এই, সামনে থেকে সরে যা সবাই, লেট দ্য এয়ার ফোর্স কামিং। আফিফ বলল, বাবা রে বাবা, ওই দেখ কুত্তা নিজ দায়িত্বে পানিতে নামতেছে তোর ঢং দেখে। মাইমুনা চোখ রাঙিয়ে বলল, চুপ কর জোকার। রুকু দেখল গালিব হাসছে বিচ্ছু বাহিনীর কাহিনী দেখে। রুকু ধমক দিয়ে বলল, স্কুল বন্ধ এই গুজব কে ছড়িয়েছে? সবাই একসাথে আঙুল দেখালো গালিবের দিকে। রুকু গালিবের দিকে তাকালে গালিব বলল, আমাদের প্রিন্সিপাল ম্যাম অসুস্থ, আর এদিকে আমারও বাগান পরিষ্কার করা হচ্ছে, তাই আজকের জন্য স্কুল ছুটি। রুকু বলল, কিন্তু এটা তো রুলসের খেলাপ।
গালিব বলল, রুলসের কথা পরে, আগে দেখুন বাচ্চারা কত খুশি আজ। ওদের এই খুশির কাছে এমন হাজার রুলস কোরবান। রুকু বিড়বিড় করে বলল, হ্যাঁ, মাঝে মাঝে এই বাচ্চারাও কোরবান। এক বাচ্চা বলে উঠল, স্যার, ওই গল্পের পরবর্তী অংশটা আজকে শুনিয়ে ফেলেন। তারাক মারা যাবার পরে কি হয়েছিল স্বামীজের সাথে? গালিব এবার রুকুর দিকে তাকে বলল, আপনার যদি জরুরি কোনো কাজ না থাকে তাহলে গল্প শুনতে পারেন। রুকু চেয়ার থেকে উঠে বলল, আমার কাজ আছে। আপনি এবং আপনার গল্প শোনার জন্য এদের মতো বাচ্চা নই আমি। এবারে রুকু চলে গেল। বাচ্চারা গোল হয়ে গালিবের চারপাশে বসে পড়ল। গালিব শুরুতেই বলল, প্রত্যেকটা গল্পে একজন ভিলেন থাকে, আর এই গল্পের ভিলেন স্বামীজ। দৃশ্য চলে যায় গল্পের পরবর্তী অংশে। নদীর ধারের বড় শ্মশানে চিতার উপর শুইয়ে রাখা হয়েছে তারাকের মৃতদেহটা। তারাকের মা বিলাপ করে কান্না করছে একমাত্র ছেলে হারানোর শোকে। সবাই তাকে সামলানোর চেষ্টা করছে, কিছুতেই যেন তার কান্না থামছে না। কয়েকবার জ্ঞানও হারিয়ে ফেলেছেন অতিরিক্ত শোকে। সবার থেকে দূরে দাঁড়িয়ে আছে স্বামীজ, একটা সাদা পায়জামা পরে খালি গায়ে। তারাকের মুখে আগুন দিবে স্বামীজ নিজে। আশ্চর্যজনকভাবে স্বামীজের চোখে কোনো পানি নেই। চোখগুলো ভয়ানক লাল হয়ে আছে, মনে হচ্ছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। কি ঘটেছিল তারাকের সাথে সেটা এখনো কেউ জানতে পারেনি, কারণ খুনিরা এই গ্রামের কেউ ছিল না। তারা তাদের কাজ করে আবার নিজ গ্রামে ফিরে গেছে। সাদিক হাওলাদার পাগলের মতো খুঁজছে ঘটনার আসল কারণ। তখনই শ্মশানে উপস্থিত হলো হিন্দু ধর্মের ধর্মগুরু এবং সাথে উচ্চ জাতের কিছু মানুষজন। হিন্দুদের মাঝে অনেক জাত হয়, উঁচু জাত নিচু জাতের খুব প্রচলন ছিল এক সময়। যদিও এখনও এসব কুসংস্কার থেকে অনেকটাই বেরিয়ে এসেছে সবাই। জাত বলতে শুধু একটাই জাত হওয়া উচিত, সেটা হলো মানুষ জাত। উঁচু জাতের হিন্দুরা নিচু জাতের মানুষদের তুচ্ছ চোখে দেখত সবসময়। এমনকি একই শ্মশানে তাদের লাশ পোড়ানোতেও আপত্তি থাকত। যেহেতু তারাক ছিল নিচু জাতের, তার মা হাওলাদার বাড়িতে কাজ করত, তাই ধর্মগুরু এবং বাকিরা শ্মশানে এসেছে এই বিষয়ে তাদের আপত্তি জানাতে। তারা এসে খুবই রাগান্বিত কণ্ঠে বলতে লাগলো, কার এত বড় সাহস আমাদেরকে না জানিয়ে শ্মশানে এক ভৃত্যের বাচ্চার লাশ পোড়ানো হচ্ছে। তখন শ্মশানের দায়িত্বে থাকা হারাধন বাবু এসে জানালো, আমি না করেছিলাম, কিন্তু হাওলাদার সাহেব আমাকে ধমক দিলেন যে আমি তার মুখের উপর কথা বলার সাহস পাইনি। দূর থেকে এসব কিছু দেখছিল স্বামীজ। সাদিক হাওলাদারের কথা শুনে ধর্মগুরু সহ বাকিরাও একটু নড়েচড়ে উঠল। তারা বুঝতে পারল এখানে বাধা সৃষ্টি করলে সাদিক হাওলাদারের ক্রোধের মুখোমুখি হতে হবে। তবে তাদের মাঝে একজন ছিল অত্যন্ত উগ্র স্বভাবের। সে ভয় না পেয়ে গলা বড় করে বলল, এটা আমাদের ধর্মের নীতি, এখানে সাদিক হাওলাদার কেন নাক গলাবে? এই লাশ এখনই পোড়ানো বন্ধ করতে হবে। এসব ভৃত্য আর আমাদের মতো মনিবদের লাশ যদি একই শ্মশানে পোড়ানো হয় তাহলে আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর আমাদের তাদের পার্থক্য থাকলো কোথায়? আপনারা ভয় না পেয়ে সাদিক হাওলাদারের মুখোমুখি হন। সেই গ্রামের মুখ্য বলে কি আমাদের ধর্মের বিষয়ে নাক গলাবে নাকি? তারাকের মা এসব কথা শুনে দৌড়ে এসে ধর্মগুরুর পায়ে পড়ে গেল। তার কাছে কাকুতি মিনতি করে বলতে লাগলো, দয়া করুন মালিক, আমার ছেলেটারে কারোর যেন কুপিয়ে জখম করে মায়েরা ফেলছে। বাজান আমার কি কষ্ট নাইটা পাইছে, এখন অত্যন্ত এই শেষকৃত্যটা ভালোভাবে করতে দিন। ধর্মগুরু তারাকের মাকে লাথি দিয়ে ফেলে দিয়ে পায়ের জুতা ঝাড়তে ঝাড়তে বলল, ইস, আমার জুতা গন্ধ করে দিল এই চাকরানি। এখন তুলসী পাতার ধোয়া পানি দিয়ে জুতা না দিলে অপবিত্র থেকেই যাবে। অন্য একজন কর্কশ গলায় বলল, শোন, তোর ছেলেকে এখানে পোড়ানো যাবে না। সাদিক হাওলাদারকে বল এতই যদি দরদ থাকে তাহলে তোদের জন্য আলাদাভাবে শ্মশান বানিয়ে দিতে, তার তো জায়গা জমির অভাব নেই। স্বামীজ ধীরে ধীরে হেঁটে এসে তারাকের মাকে উঠে দাঁড় করালো আর বলল, চাচি, আপনি চিন্তা করবেন না, তারাকের লাশ এখানে পোড়ানো হবে। যারা বাধা দিবে তাদের চিতাও আজ এখানে জ্বলবে, কথা দিলাম। এই কথা শুনে ধর্মগুরু একটু ঘাবড়ে গেলেও উগ্র স্বভাবের লোকটা প্রচণ্ড রেগে তেরে এসে স্বামীজকে কোষে একটা চড় মারল। সাথে সাথে আকাশে বিকট শব্দে বজ্রপাত হলো। কালো মেঘে চারিদিকে ছেয়ে যেতে লাগলো। এ যেন বড় কোনো ঝড়ের পূর্বাভাস। উগ্র স্বভাবের লোকটা খেয়াল করলো স্বামীজ তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে, চোখ দিয়ে তাকে খেয়ে ফেলবে। হঠাৎ করেই প্রবল বেগে বৃষ্টি নেমে এলো। তারাকের মা সহ বাকি কাজের লোকেরা চিতা থেকে তারাকের লাশ পাতালে কোলে নিয়ে ছাউনি স্থানে যেতে লাগলো। স্বামীজ অদ্ভুত কণ্ঠে বলল, চাচি, তারাককে বাড়িতে নিয়ে যান। এই ঝড় আজকে ততক্ষণ থামবে না মনে হয়, যতক্ষণ না
তারাকের আগে অন্য কারো চিতা জ্বলেই শ্মশানে। উগ্র স্বভাবের লোকটা তবুও তার উগ্র স্বভাব জারি রেখে স্বামীজকে আবার আঘাত করতে গেলে ধর্মগুরু সহ বাকিরা তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যেতে লাগলো। স্বামীজ এক দৃষ্টিতে ওই লোকটার দিকে তাকিয়ে আছে। নিশ্চিতভাবে বলা যায় এই চাহনি স্বামীজের না। রাত 11টা, এখনো ঝড়ো বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে এমন বৃষ্টি আর ঝড়ের কোনো কারণ কেউ খুঁজে পেল না। গ্রামের সবাই নিজ নিজ ঘরে ফিরে গিয়েছে ইতিমধ্যে। এদিকে দেখা যায় সেই উগ্র স্বভাবের লোকটা তখনও বাড়ি ফিরেনি। এই লোকটার নাম রমেশ ভট্টাচার্য। রমেশ কোন এক কাজ শেষে বাড়ি ফিরছে একটা লাল আলোর টর্চ জ্বালিয়ে। কাঁচা রাস্তা হওয়ায় বেশ সাবধানে পা ফেলছে সে। রাস্তা সম্পূর্ণ ভিজে পিচ্ছিল হয়ে আছে। একটু এদিক সেদিক হলেই সোজা খাদে। হঠাৎ রমেশ খেয়াল করল তার টর্চের আলো ধীরে ধীরে কমে যাচ্ছে আপনা আপনি। রমেশ একটু অবাক হলো, কারণ গতকালই মাত্র ব্যাটারি লাগিয়েছে। এত তাড়াতাড়ি ব্যাটারি শেষ হওয়ার কথা না। রমেশ এক জায়গায় দাঁড়িয়ে লাইটের ব্যাটারি খুলে জিব্বায় লাগিয়ে পরীক্ষা করে দেখল, চার্জ তো পুরো ভরপুর। তাহলে লাইটে আলো হচ্ছে না কেন? এই ভেবে আবার ব্যাটারি লাগিয়ে লাইট জ্বালাতে চাইলে এবার কোনোভাবেই চলছে না সেটা। হাতের মাঝে কয়েকবার বাড়ি দিল, তবুও কাজ হলো না। একটু রেগেই বলল, কি হইল মালডার? কালকে আবার বাজারে নিয়ে মেকানিক দেখাইতে হবে। এভাবে বিড়বিড় করতে করতে লাইট ছাড়াই হাঁটতে লাগলো আস্তে আস্তে। দুই পাশে ঘন বাঁশঝাড়, বাতাসে বাঁশ নড়ার শব্দ হচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, রমেশ। রমেশ চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে। রমেশ জিজ্ঞাসা করল, এই কে? কে ডাকে? ওপাশ থেকে ভেসে আসলো, রমেশ, চিতা তৈরি হয়ে গিয়েছে, এখন শুধু একটা লাশ লাগবে। রমেশ থতমত খেয়ে গেল। একটু ভয় পেয়ে জিজ্ঞাসা করল, কি বলছেন? বুঝতে পারছি না। এর মাঝে হঠাৎ অন্য পাশ থেকে ডাক ভেসে আসলো, রমেশ। রমেশ অন্য পাশে তাকিয়ে দেখল একই রকম দেখতে আরেকজন দাঁড়িয়ে আছে। এভাবে চারপাশ থেকে ডাক ভেসে আসতে লাগলো, রমেশ, চিতা তৈরি, চলো, আমাদের সাথে চলো। রমেশ ভয় পেয়ে চিৎকার করতে চাইলে হঠাৎ ঠিক পেছন থেকে কেউ তার থুতনি চেপে ধরল। রমেশ তার দিকে ঘুরতে পারছে না। মুখ দিয়ে গঙ্গানির শব্দ করছে বাঁচার জন্য। এর মাঝে হঠাৎ রমেশের দুই কাঁধের দুই দিক দিয়ে দুইটা ছোট্ট পা ঝুলে পড়ল, যেমনটা কোনো বাচ্চাকে কাঁধে নিলে হয়। রমেশ ভয় ভয়ে কোনো রকম মাথা উঁচু করে কাঁধে কে বসে আছে দেখার চেষ্টা করল। রমেশের চোখ ওপর অব্দি পৌঁছানোর আগেই কাঁধে থাকা বাচ্চাটা নিজের মুখ উপর হয়ে রমেশের চোখের সামনে চলে আসলো। দেখা গেল এটা স্বামীজ। তার মুখে ভয়ানক এক হাসি, চোখগুলো সম্পূর্ণ কালো রঙের। রমেশ কাঁপা কাঁপা গলায় বলল, তুই? স্বামীজ ভাইব্রেট কণ্ঠে বলল, বলেছিলাম না চিতা জ্বলবে। পরদিন সকালে দেখা যায় বৃষ্টি থেমে গিয়েছে। চারপাশে পাখ পাখালির সুন্দর ডাকে মুখরিত। সকালের সূর্যটা সোনালি আলো ছড়িয়ে উকি দিচ্ছে। ওইদিকে শ্মশান থেকে ভেসে আসছে অসংখ্য কাকের ডাক। মানুষজন সেখানে এক এক জড়ো হচ্ছে। দেখা গেল তারাকের জন্য তৈরি করা চিতা থেকে ধোঁয়া বের হচ্ছে, তবে সেখানে তারাকের লাশের বদলে চলছে রমেশের লাশ। হাওলাদার বাড়িতে সালিশ বসেছে। গ্রামের সবাই সেখানে উপস্থিত। হিন্দুদের ধর্মগুরু সহ অন্য সবাইও বসে আছে। তাদের চেহারে স্পষ্ট রাগ, খুব ভেসে উঠছে। বোঝা গেল সালিশ বসেছে রমেশের অস্বাভাবিক মৃত্যু নিয়ে। মুখ্যের চেয়ারটা তখনও খালি পড়ে আছে। ধর্মগুরুর পাশে বসা লোকটা তার কানে বলল, গুরুজি, আমার কি মনে হয় জানেন, সাদিক হাওলাদারের ওই পুচকে ছেলেটাই এই ঘটনা ঘটিয়েছে। গতকাল তার চোখের চাহনি খেয়াল করেছিলেন আপনি? ধর্মগুরু বলল, মাথা মোটা নাকি তুমি? এটুকু বাচ্চা কিভাবে রমেশের মতো একজন আটটা গুট্টা মানুষকে মেরে ফেলবে, তা আবার চিতায় জ্বালিয়ে দিয়ে? তখন পাশ থেকে শ্মশানের দায়িত্বে থাকা হারাধনবাবু বলল, কাল সারা রাত বৃষ্টি ছিল আর এই চিতাও সম্পূর্ণ ভেজা ছিল। কোনোভাবেই সেখানে আগুন জ্বালানো সম্ভব ছিল না। এটা কিভাবে হয়েছে আমি বুঝতে পারছি না। অন্য একজন বলল,
সে যাই বলুন না কেন, আমি 100% নিশ্চিত এটা সাদিক হাওলাদারই ঘটিয়েছে কোনোভাবে। কারণ রমেশ তার বিরুদ্ধে কথা বলেছিল গতকাল, আর তারপরে এমন হাল হলো। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। ধর্মগুরু বলল, সবাই শান্ত হও, সাদিক হাওলাদারকে আসতে দাও, দেখি সে কি বলে। এর মাঝেই সাদিক হাওলাদার বাড়ি থেকে বের হলো, সাদা পাঞ্জাবি পায়জামা গায়ে, চুলগুলো এখনো হালকা ভেজা, মনে হচ্ছে গোসল করেই এসেছে মাত্র। হাতের কোষ্ঠী পাত্রে লাল আংটিটা ঘোরাতে ঘোরাতে মুখের চেয়ারে বসলো, পায়ের ওপর পা তুলে। সবাই চুপসে গেল ওই মুহূর্তে, কারোর মুখে কোনো কথা নেই। সাদিক হাওলাদার ভারী কণ্ঠে বলল, আমি শুনেছি রমেশের ব্যাপারটা, শুনে খুব মর্মাহত হলাম। এটা কিভাবে হলো, কারোর কিছু জানা থাকলে বলতে পারেন। ধর্মগুরু বলল, গতকাল শ্মশানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। রমেশ রাগের বশে আপনার ছেলের গালে চড় মেরেছিল। তারপর সাদিক হাওলাদার তাকে থামিয়ে দিয়ে বলল, চড়টা কেন মেরেছিল সেই ব্যাখ্যাটা আগে দিন গুরুজি। ধর্মগুরু এবার একটু আমতামতা করে চারপাশের সবার দিকে একবার তাকিয়ে আস্তে করে বলল, ওই হয়েছিল কি, সাধারণত আমাদের ধর্মের রীতিমতো নিচু জাতের মানুষদের একই শ্মশানে পড়ানোর বিধান নেই, তাই আমরা সেখানে গিয়েছিলাম বাধা দিতে। তখন রমেশ অতিরিক্ত রাগের বশেই আপনার ছেলের গালে চড় বসিয়ে দিয়েছে। সাদিক হাওলাদারকে দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে, তার চেহারা রাগে ফেটে পড়ছে। তবুও শান্ত গলায় জিজ্ঞাসা করল, এই উঁচু জাত নিচু জাত এই রীতিনীতিকে তৈরি করেছে গুরুজি? আপনাদের ভগবান নাকি আপনারা? ধর্মগুরু ঘেমে যাচ্ছে, কপালের ঘাম মুছে বলল, না মানে এগুলো তো আমাদের পূর্বপুরুষদের থেকে এসেছে, আমরা কেন তৈরি করতে যাব? সাদিক হাওলাদার বলল, আপনাদের ধর্ম কি পূর্বপুরুষদের কথায় চলে নাকি ধর্মগ্রন্থ অনুযায়ী চলে? ধর্মগুরু বলল, অবশ্যই ধর্মগ্রন্থ সবার আগে। সাদিক হাওলাদার বলল, তবে বলুন গুরুজি, আপনাদের ধর্মগ্রন্থের কোথায় মানুষকে ভাগ করা হয়েছে উঁচু জাত আর নিচু জাতের ভিত্তিতে? আপনাদের মুখে তো শোনা যায় সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে জাতের নামে ভেদাভেদ কেন করছেন? আপনার ধর্মের যে রীতিনীতি একটা মৃত লাশকেও ছাড়ে না, সেই রীতিনীতির উপর আমি পানির ফিক ফেলাই গুরুজি। তখন পাশে বসে থাকা একজন গর্জে উঠে দাঁড়িয়ে বলল, মুখ সামলে কথা বলুন সাদিক হাওলাদার, আমাদের রীতিনীতি নিয়ে কথা বলার জন্য এখানে আমরা জামায়াত হইনি। আমরা এখানে এসেছি আমাদের ভাই রমেশের মৃত্যুর জবাব চাইতে। আমাদের ধারণা এর পেছনে আপনিই আছেন। সাদিক হাওলাদার রাগে আগুন হয়ে চেয়ার থেকে উঠে তেড়ে গিয়ে ওই লোকটাকে এক থাপ্পড় দিয়ে কয়েক হাত দূরে ফেলে দিল। এরপর সাদিক হাওলাদার ঝাঁঝালো কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, আমার ছেলের মতো তারাক, যাকে বা কারা তাকে নৃশংসভাবে মেরে ফেলেছে, এখন অবধি তার লাশ ঘরের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আপনাদের বানানো সব কুসংস্কারের জন্য আমার ছেলেটাকে এখনো দাহ করা হলো না। স্বামীজ সেটা প্রতিবাদ করলে তাকে চড় মারা হলো। গতকাল আমি শ্মশানে থাকলে সেখানে রমেশের হাত কেটে ফেলতাম আমার ছেলেকে চড় মারার জন্য, আর আপনারা এখন এসেছেন আমার কাছে জবাব চাইতে রমেশ কিভাবে মারা গেল। সবাই ভয় একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল, আর কারোর কথা বলার সাহস হলো না। সাদিক হাওলাদার ভারী ভারী পা ফেলে গিয়ে আবার চেয়ারে বসে এবার শান্ত হয়ে বলল, রমেশ কিভাবে মারা গিয়েছে আমি জানি না। তাকে যদি আমি মারতে চাইতাম তাহলে পুরো গ্রামের সামনেই তার গর্দান থেকে মাথা আলাদা করে ফেলতাম। এখন বলুন গুরুজি, আমি এমনটা করলে আমাকে বাধা দেওয়ার ক্ষমতা কার ছিল এই গ্রামে? ধর্মগুরু সহ সবাই চুপ, কারোর মুখে কোনো কথা নেই। সাদিক হাওলাদার বলল, তাহলে সালিশ এখানেই শেষ হলো। রমেশ কিভাবে মারা গেল সেটা খুঁজে বের করব আমি, আর সন্ধ্যার পরে তারাকের মৃতদেহ ওই শ্মশানেই দাহ করা হবে। কারো কোনো অভিযোগ থাকলে এখন বলতে পারেন। কেউ কিছু বলল না। একজন চর খাওয়া দেখে সবাই ঘাবড়ে গিয়েছে। সাদিক হাওলাদার সবার দিকে চোখ বুলিয়ে বলল, অনেক ভালো, তাহলে সবাই আসতে পারেন এখন। সবাই এক এক করে চলে যেতে লাগলো। ধর্মগুরু চলে যাওয়ার আগে সাদিক হাওলাদারের দিকে এগিয়ে এসে আস্তে আস্তে বলল, প্রধান মশাই, কিছু মনে না করলে একটা কথা বলার ছিল। সাদিক হাওলাদার অনুমতি দিলে ধর্মগুরু বলল, আপনার ছেলের স্বামীজের ওপর একটু নজর রাখবেন, তাকে একটু অস্বাভাবিক লাগছে, গতকালই খেয়াল করেছিলাম বিষয়টা। এই বলে ধর্মগুরু চলে গেল। সাদিক হাওলাদার চিন্তিত চেহারায় বাড়ির দিকে তাকালো। দেখা গেল স্বামীজ জানালার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে সেই লোকটার দিকে তাকিয়ে আছে।
যাকে সাদিক হাওলাদার চর মেরেছিল একটু আগে। পরবর্তী দৃশ্যে দেখা যায় আবছা অন্ধকার একটা রুমের মধ্যে টিমটিম করে মোমবাতি জ্বলছে। তার সামনে বসে সমীজ রক্ত জাদু বইটা থেকে অদ্ভুত কিছু মন্ত্র জপ করছিল বিড়বিড় করে। ব্যাকগ্রাউন্ডে স্বামীজের কণ্ঠ শোনা যায়। আমি উপায় খুঁজে পেয়েছি তারা কে বা কারা মেরেছে সেটা জানার। এই বইয়ের সাহায্যে আমি জানবো সেদিন তারাকের সাথে কি হয়েছিল। একবার যদি জানতে পারি আমার ভাইকে কে মেরেছে, তাহলে তাকে কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো আমি, যার জন্য করতে হবে আমাকে নিজের রক্ত দিয়ে এক ভয়ানক জাদু। কোনো ভুল করা যাবে না। এই জাদুতে সামান্য ভুল মানে মৃত্যুকে দাওয়াত দেয়া না। আমাকে যা করার তারাকের দাহ করার আগেই করতে হবে। স্বামীজ বই থেকে প্রয়োজনীয় সকল মন্ত্র মুখস্থ করে নিল। এরপর মোমবাতির গলিত মোম দিয়ে গোল একটা বৃত্ত তৈরি করে বৃত্তের মাঝে বসে পড়ল। সামনে রাখা ছিল 3টা পিতলের বাটি। এক বাটিতে ছিল তারাকের ব্যবহৃত জামার টুকরো, এক বাটিতে ছিল স্বামীজের জামার টুকরো, আর তৃতীয় বাটিটা ছিল খালি। স্বামীজের পাশে রাখা ছিল ধারালো এক চাকু, আর হাতে ছিল সেই বইটা। রক্তজাদু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যখন সে অতীতে পৌঁছে যাবে তখন বর্তমান সময়ে নিজ ইচ্ছেতে জেগে ওঠার আগে যদি কেউ তাকে জাগিয়ে ফেলে, তাহলে ভয়ানক কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ এই কাজ করতে হবে সম্পূর্ণ নীরবে গোপনে, যাতে কেউ বিরক্ত না করে এই সময়টায়। স্বামীজ জানে এই বাড়িতে তাকে কেউ বিরক্ত করে না। সবাই জানে স্বামীজ ঘরের ভিতর সারাদিন বই নিয়ে পড়ে থাকে, তাই তাকে নিয়ে কারো চিন্তা নেই। কিন্তু ওই দিন হয়তো নিয়তিতে অন্য কিছু লেখা ছিল। স্বামীজ তার কার্যক্রম শুরু করল। এখন সময়টা দুপুর গড়িয়ে বিকেল। একটু পরেই সন্ধ্যা নেমে আসবে, আর তারাকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হবে। যা করার তার আগেই করতে হবে স্বামীজকে। দরজা জানালা সবকিছু বন্ধ, অন্ধকার একমাত্র আলোর উৎস ছোট্ট একটা মোমবাতি। স্বামীজ নিয়ম অনুযায়ী বইটা মাথার উপর রাখলো ব্যালেন্স করে। তারপর চোখ বন্ধ করে অদ্ভুত কিছু মন্ত্র জপ করতে লাগলো। বই লেখা ছিল, এই কাজে তোমাকে কিছু শব্দ খুব বিরক্ত করবে, কিন্তু তুমি চোখ খুলো, অনবরত তোমার মন্ত্র চালিয়ে যাবে চোখ না খুলে। মাঝপথে থামলেই বিপদ। ঠিক বইয়ের বর্ণনা অনুযায়ী স্বামীজের কানে ভেসে আসতে লাগলো অনেক মানুষের আর্তনাদ। তারা হামাও করে কান্না করছে আর বলছে, বন্ধ করে এই মন্ত্র, এটা করো না, সে তোমাকে ধোঁকা দিচ্ছে, তার ফাঁদে পা দিও না। স্বামীজি একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে তার মন্ত্র পড়া জারি রাখল। মাথার উপর রাখা বইটা থেকে হঠাৎ করেই রক্ত গড়িয়ে পড়তে লাগলো। স্বামীজির মুখমণ্ডল বেয়ে রক্তগুলো তার জামা ভিজিয়ে দিচ্ছে। স্বামীজ তবুও চোখ খুলল না। এক পর্যায়ে মন্ত্র সম্পূর্ণ করে স্বামীজ ধীরে ধীরে চোখ খুলে বইটার সামনে রেখে চাকু হাতে নিল। কাপা কাপা হাতে চাকুটা শক্ত করে ধরে নিজের অন্য হাত ক্যাচ করে কেটে রক্ত বের করে বইয়ের ওপর হাত রাখল। এতে করে বই থেকে বের হওয়া রক্ত আর স্বামীজির রক্ত মিলিত হয়ে শুরু হলো রক্ত জাদুর এক কালো অধ্যায়। স্বামীজ কিছুটা রক্ত খালি থাকা পিতলের বাটিতে রাখল। তারপর অন্য বাটিগুলোতে থাকা জামার টুকরোগুলো নিয়ে সেই রক্তে ভিজিয়ে দিল। সেগুলো হাতের মুষ্টিতে চেপে ধরে এবার চোখ বন্ধ করে স্মরণ করল তারাককে। কয়েকবার তারাকের নাম জপে বলল, আমি জানতে চাই তার সাথে কি হয়েছিল। এটা বলতেই স্বামীজির চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। মাথা ঘুরছে, আশেপাশে সবকিছু ঘুরছে। হঠাৎ ঠাস করে পড়ে গেল স্বামীজ ফ্লোরে চোখ বন্ধ করে। যখন চোখ খুলল তখন সে নিজেকে আবিষ্কার করল সেই বট গাছটার সামনে। স্বামীজ আস্তে আস্তে উঠে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখল একটা আলোর খণ্ডের মতো লাগছে তাকে। গাছ স্পর্শ করে বুঝতে পারল সবকিছু স্পর্শের বাইরে। অর্থাৎ স্বামীজের আত্মা চলে এসেছে ওই দিন যেদিন তারাককে মারা হয়েছিল। স্বামীজের সামনে দিয়ে অনেককেই চলে যাচ্ছে, কিন্তু কেউ তাকে দেখতে পাচ্ছে না। একটু এগিয়ে যেতেই স্বামীজের চোখ পড়ল দূর থেকে 2টা বাচ্চা আসছে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে। বুঝতে আর বাকি রইল না এটা স্বামীজ নিজে আর পাশে তারাক। স্বামীজ তাদের দিকে এগিয়ে যেতে লাগলো, কারণ তাকে কেউ দেখছে না। একটু দূরে থেকে খেয়াল করলো স্বামীজ নিজে থেমে গিয়ে তারাকের সাথে কোনো কিছু নিয়ে কথা বলছে। এরপর পিছনে হাত দিয়ে
বাড়ি দিকে দৌড় দিল। তারা হাসতে হাসতে সেখানে গড়াগড়ি খাচ্ছে, ঠিক যেমনটা সেদিন ঘটেছিল তারাক মারা যাওয়ার আগে। স্বামীজ দৌড়ে গিয়ে তারাককে চিৎকার করে বলল, ভাই সামনে যাস না, তোকে মেরে ফেলবে, ফিরে যা বাড়িতে। কিন্তু তারাক তো স্বামীজের কথা শুনতে পাচ্ছে না, তাকে দেখতেও পাচ্ছে না। তারাক সামনে দাঁড়িয়ে থাকা স্বামীজের আত্মা ভেদ করে হাসতে হাসতে এগিয়ে যেতে থাকলো। তবু স্বামীজ বারবার বলছিল, সামনে মৃত্যু, যাস না ভাই, চলে যায় এখান থেকে, কথা শোন আমার। কিন্তু তারাক আপন মনে হেঁটে চলেছে। তখন সেই মুহূর্ত আসলো যার জন্য স্বামীজ এত কিছু করেছে। দূরে দেখা যাচ্ছে 3 জন লোক আসছে, এখনো তাদের চেহারা স্পষ্ট না। স্বামীজ এবার কোনো কথা না বলে তারাকের সাথে সাথে হাঁটতে লাগলো। যখন তাদের চেহারা স্পষ্ট হচ্ছিল ঠিক তখনই স্বামীজ বুঝতে পারল কেউ ঘরের দরজা খুলছে। তার মানে এখন তাকে জাগিয়ে ফেলা হবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাই সাদিক হাওলাদার স্বামীজের কক্ষে প্রবেশ করে স্বামীজকে এভাবে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে তাকে জাগানোর চেষ্টা করছে। সাদিক হাওলাদারের চোখ পড়ল আশেপাশে থাকা রক্ত আর ওইসব সরঞ্জামের উপর। সে বুঝতে পারল তার ছেলে কিছু একটা তো করছে। এই ভেবে আরো জোরে জোরে চিৎকার করে তাকে জাগাতে লাগলো ঝাঁকি দিয়ে দিয়ে। স্বামীজ পাগলের মতো চিৎকার করে বলতে লাগলো, আমাকে বিরক্ত করবে না, দয়া করে চলে যাও এখান থেকে। কিন্তু ওই খুনিদের চেহারা দেখার আগেই স্বামীজের আত্মায় টান পড়ল। সে চিৎকার করে সেখান থেকে অদৃশ্য হয়ে যেতে লাগলো। তার শেষ চিৎকারটা কোন এক কারণে তারা খুব শুনতে পেল মৃদুভাবে। তারা আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। এদিকে বর্তমান সময়ে স্বামীজ জেগে উঠেছে নিজের ইচ্ছের বিরুদ্ধে। সাদিক হাওলাদার তাকে জাগিয়ে ফেলেছে। স্বামীজ জেগে উঠে প্রচণ্ড হাঁপাতে লাগলো। ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলতে লাগলো, আব্বাজান, এটা আপনি কি করলেন? সব শেষ করে দিলেন? সাদিক হাওলাদার রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি কি করছো এসব? আমাকে এখন ব্যাখ্যা করবে কেন করছো? স্বামীজ কান্না করতে করতে বলল, আমি জানার চেষ্টা করছিলাম তারাকে কারা মেরেছে। আমি খুব কাছে ছিলাম তাদের, আপনার জন্য সেটা আমি করতে পারলাম না। এমনটা কেন করলেন আপনি আব্বাজান? সাদিক হাওলাদার বুঝতে পারল স্বামীজ খুব কষ্ট পাচ্ছে। এই মুহূর্তে তাকে ধমক না দিয়ে সুন্দর করে জিজ্ঞাসা করতে হবে। সেটাই করলেন। সাদিক হাওলাদার স্বামীজের মাথায় হাত রেখে বলল, কিভাবে তুমি তারাকের খুনিদের কথা জানতে পারলে বলো আমাকে, কি করেছো তুমি? স্বামী যখন বলতে যাবে এই বইটার সাহায্যে আমি, তখন দেখলো বইটা সেখানে নেই। স্বামীজ চোখ বড় করে ভয়ার্থ চোখে চারপাশে খুঁজতে লাগলো বইটা। আব্বাজান, বইটা কোথায়? আপনি নিয়ে নিয়েছেন? কোথায় কোথায় রেখেছেন সেটা? সাদিক হাওলাদার অবাক হয়ে বলল, বই? কিসের বই? এখানে তো কোনো বই ছিল না। স্বামীজ উঠে দাঁড়িয়ে অস্থির হয়ে খুঁজতে লাগলো আর বলতে লাগলো, এখানেই, এখানে ছিল আব্বাজান। সত্যি করে বলুন তো আপনি বইটা কোথায় রেখেছেন? আপনি ছাড়া এখানে কেউ আসেনি তো? সাদিক হাওলাদার এবার স্বামীজকে ঝাঁকিতে বলল, স্বামীজ বসে আসো। এমন করছো কেন তুমি? কি হয়েছে? কিসের বইয়ের কথা বলছো? তোমার এত এত বইয়ের মাঝে এই বইটা নিয়ে তুমি এত পেরেশান কেন হচ্ছ বাবা? স্বামীজ চিৎকার করে বলল, কারণ এটা সবকিছু থেকে ভিন্ন একটা বই, আপনি বুঝবেন না আব্বাজান। এটা বলতেই স্বামীজের মাথায় আসলো, যদি কর্মযজ্ঞের মাঝে নিজের ইচ্ছা ব্যতীত কেউ তোমাকে জাগিয়ে ফেলে তাহলে ভয়ানক কিছুর জন্য প্রস্তুতি নিতে হবে। এটা মনে পড়তেই স্বামীজের চোখ ভয় নড়ে উঠল। তার মানে বইটা নিজে থেকেই চলে গিয়েছে ভয়ানক কিছু ঘটার আভাস দিয়ে। সাদিক হাওলাদার স্বামীজকে এখনো বুঝতে পারছে না কি করেছে সে। আরো কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগেই তারাকের মা কান্না করতে করতে দৌড়ে এসে জানালো, তারাকের লাশ ঘর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে সাদিক হাওলাদার অবাক হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেল তারাকের মাকে সঙ্গে নিয়ে। স্বামীজ ভয় ভয় চোখে হাঁটতে হাঁটতে গিয়ে জানালা খুলে দিল। বইয়ের আলো ঘরে প্রবেশ করতেই স্বামীজ চোখ বন্ধ করে ফেলল আর মনে মনে বলল, তারাকের লাশ উধাও মানে? তাহলে কি এটাই সে ভয়ানক পরিণতি নাকি আর কিছু অপেক্ষা করছে? রাত 9টা, সবাই এক জায়গায় বসে আছে ঘরে। স্বামীজ এক কোণে বসে কিছু একটা ভাবছে। সাদিক হাওলাদার বারবার আর চোখে তাকাচ্ছে স্বামীজের দিকে। সে বুঝতে পেরেছে স্বামীজ এমন কিছু করেছে যার ফলস্বরূপ তারাকের লাশ অদ্ভুতভাবে গায়েব হয়ে গিয়েছে। তারাকের মা তখনও কান্না করে যাচ্ছিল। একে তো ছেলেকে হারানোর শোক, তার উপর আবার ছেলে শেষকৃত্য করাও হলো না।
সাদিক হাওলাদার পুরো গ্রামে তার লোক ছড়িয়ে দিয়েছে তারাকের লাশ খুঁজে বের করার জন্য। এখনো কোনো খবর পাওয়া যায়নি। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ 2 বার, ঠক ঠক। সাদিক হাওলাদার বলল, হয়তো তারাকের ব্যাপারে কোনো খোঁজ আছে, যাও দরজা খুলে দাও। একজন কাজের লোক গিয়ে দরজা খুলে দিতেই সে ভয়ে বরফের মতো ঠান্ডা হয়ে চোখ বড় করে দাঁড়িয়ে রইল। সাদিক হাওলাদার জিজ্ঞাসা করল, কি ব্যাপার, কে এসেছে? উপাস থেকে ওই কাজের লোকের কোনো জবাব এলো না। সে ঠায় দাঁড়িয়ে আছে নড়চড়বিহীন। এটা দেখে স্বামীজ উঠে ধীরে ধীরে দরজায় যেতে লাগলো। যখন স্বামীজ দরজার বাইরে দেখল, মাথা কাত করে স্বামীজের চোখ কপালে উঠে গেল। ভয় থরথর করে কাঁপতে শুরু করলো। ভয়ার্ত গলায় বলল, তারাক। এটা শুনে সাদিক হাওলাদার সহ বাকি সবাই যখন দরজার কাছে আসলো, তারও বিস্ময় এবং ভয় নিয়ে দাঁড়িয়ে পড়ল। দেখা গেল তারাক ফিরে এসেছে, তারপর জীবিত। তার শরীরের কাটা জায়গাগুলো এখনো রক্ত পড়ছে। সবাইকে অবাক করে দিয়ে তারাক কেমন এক অদ্ভুত কণ্ঠে বলে উঠল, ঘরে আসতে বলবেন আমাকে। দৃশ্য বর্তমানে ফিরে এলো। গালিবের গল্প থামাতে হলে একজন কাঠুরের ডাকে, স্যার সব গাছ কাটা শেষ, আর কোনো কাজ আছে? সকল বাচ্চারা মনোযোগ দিয়ে গল্প শুনছিল। হঠাৎ থেমে যাওয়ায় সবার চোখে মুখেই বিরক্তি ভেসে উঠল। পেছন থেকে রুকু বলে উঠল, মৃত তারা কিভাবে ফিরে আসতে পারে? গালিব পেছনে তাকে একটু হেসে বলল, আপনি তো চলে গিয়েছিলেন মিসেস জামাতদার, কখন এসে বসলেন চুপিসারে? রুকু বলল, ভাবলাম অনেকদিন ধরে এই গল্প তো শোনা হয় না, আপনি যেহেতু বাচ্চাদের গল্প শোনাচ্ছেন, মাঝখান থেকে শুনি। প্রথম অংশ না হয় পরে কখনো জেনে নেব। আফিফ নামের বাচ্চাটা বলল, ম্যাম প্রথম অংশ আমি আপনাকে বলবো, তার আগে স্যারকে জিজ্ঞাসা করেন মৃত তারা কিভাবে ফিরে আসলো। রুকু গালিবের দিকে তাকালে গালিব বলল, হতে পারে তারা কি সেই ভয়ানক পরিণতি। বাচ্চারা আরো কিছু জিজ্ঞাসা করার আগে গালিব বলল, আজকের জন্য এই পর্যন্তই থাক, গল্পের শেষ অংশ না হয় অন্য কোনো দিন। এখন সবাই যাও নিজ নিজ বাড়িতে। সব বাচ্চারা চলে যাওয়ার পর রুকু সেখানে দাঁড়িয়েছিল। গালিব বলল, আপনার কি ঘর বাড়ি নেই? আপনি যাচ্ছেন না কেন মিসেস জমাদ্দার? রুকু কিছু বলতে চেয়েও থেমে গেল এবং উল্টো ঘুরে চলে যেতে লাগলো। যাওয়ার সময় বারবার কেটে ফেলে রাখা ডালিম গাছগুলোর দিকে তাকাচ্ছিল অদ্ভুতভাবে। রুকু চলে যাওয়ার পর গালিব এবার এগিয়ে গিয়ে কাঠুরেকে বলল, এবার বলো কি বলতে চাও। কাঠুরে বলল, গাছ তো সব কাটা শেষ, এখন কি করতে হবে? গালিব তাকিয়ে দেখল পুরো বাগান ফাঁকা, সব গাছগুলো মাটিতে ফেলে রাখা হয়েছে শুইয়ে। ফলফলাদি সবকিছু নিয়ে গেছে কুড়িয়ে গ্রামবাসী। এখন সেখানে কয়েকজন কাঠুরে ছাড়া আর কেউ নেই। গালিব বলল, এখন আপাতত আপনারা যেতে পারেন, তবে রাতে আবার আসতে হবে। প্রত্যেকটা গাছের গোড়া খুঁড়তে হবে। আমার দরকার এখানে থাকা সকল কঙ্কালের অস্থি। তবে হ্যাঁ, ওই যে একদম শেষ মাথার সবচেয়ে মোটা গাছটার গোড়া দেখা যাচ্ছে। কাঠুরে গালিবের দেখানো সেদিকে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ওইটাই ছিল এই বাগানের সবচেয়ে মোটা গাছ। কাটতে ঘাম ছুটে গিয়েছিল আমাদের। পিনকিতে রক্তের মতো তরল বের হয়ে আসছিল বারবার, যেমনটা কারোর গলা কাটলে হয়। গালিব একটা অদ্ভুত হাসিতে বলল, ওই গাছটাই ছিল ওই বাগানের প্রথম গাছ। হ্যাঁ, কি যেন বলতে নিয়েছিলাম। ওই গাছের গোড়া খোঁড়া লাগবে না, ওটা যেভাবে আছে সেভাবে ছেড়ে দাও। রাতে এসে তাহলে কাজে লেগে পড়ো। কাঠুরে ঠিক আছে স্যার বলে চলে যেতে লাগলো। গালিব তাকে আবার ডাক দিয়ে মনে করিয়ে দিল, খবরদার, মনে থাকে যেন ওই গাছের গোড়ায় আঘাত করা যাবে না। তোমার সাথীদেরকেও বুঝিয়ে দিও। কাঠুরে চিন্তা করতে না করতে চলে গেল। গালিব গিয়ে চেয়ারে বসে নিজে নিজেই বলল, তোমার অন্তিম সময় ঘুমিয়ে আসছে জমিশা, তৈরি হয়ে নাও। দৃশ্য পরিবর্তন। এদিকে দেখা যায় সাফিয়া ইসলাম এক বিশাল কর্মযজ্ঞের জন্য তৈরি হচ্ছে। সম্পূর্ণ ফাঁকা একটা কক্ষে সাদা লাল মোমবাতি দিয়ে বিশাল এক বৃত্ত বানিয়েছে। মোমবাতিগুলো এমনভাবে সাজানো হয়েছে যে একটা সাদা একটা লাল, একটা সাদা একটা লাল। এভাবে বিশালাকার বৃত্তের মাঝে অনেকগুলো পিতলের বাটি রাখা হয়েছে। প্রত্যেক বাটিতে ভিন্ন ভিন্ন বাচ্চাদের চিত্র আঁকা আছে। এরা সেই সব বাচ্চা যাদেরকে জমিশা শিকার করেছে। ইয়ামশা সহ আদিল, লুবনা, আনোয়ার সবার চিত্র সহ আলাদা আলাদা বাটি। এক বাটিতে সাফে ইসলামের স্বামী আকমল খন্দকারের চিত্রও দেখা যাচ্ছে। এর মাঝখানে একটা বাটিতে আমাদের চোখ আটকে যায়।
কারণ এই বাটির চিত্রটা ছিল রুকুর মেয়ে নাওমির। পুরো ঘরের সাদা ধোঁয়ায় ভরে গিয়েছে। দেখে মনে হচ্ছে প্রকট শীতে কুয়াশায় ঘিরে নিয়েছে সবকিছু। রুকু মন্ত্রমুগ্ধের মতো ধোঁয়ার মধ্যে দিয়ে হেঁটে কোথাও যাচ্ছে। হঠাৎ সামনে দিয়ে রুকুর মেয়ে নাওমি হাসতে খেলতে দৌড়ে চলে গেল এক পাশ থেকে অন্য পাশে। রুকু নিজের হুঁশে ফিরে নাওমির পিছু নিল আর ডাকতে লাগলো পাগলের মতো, নাওমি কোথায় যাচ্ছ? দাঁড়াও আম্মু, আমি এখানে। নাওমির পিছু করতে করতে রুকু ধোয়ার মাঝে কিছু একটার সাথে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল। ব্যথায় কোকড়াতে কোকড়াতে সামনে তাকিয়ে দেখল কালো হুডি পরা কেউ একজন দাঁড়িয়ে আছে মূর্তির ন্যায়। রুকু ভয় পেয়ে কাপা কাপা গলায় জিজ্ঞাসা করল, এই কে আপনি? বলুন, কে আপনি? আলিল, কোথায় তুমি? দেখো না, কে একটা এসে দাঁড়িয়ে আছে বাসার মধ্যে। ধোয়া সরে গিয়ে স্পষ্ট হতেই রুকু খেয়াল করলো তার হাতে হলুদ গ্লাভস পরিহিত এবং হাতে একটা ধারালো ছুরি, যা থেকে চকচক করে আলো স্ফুলিঙ্গ বের হচ্ছিল। রুকু আরো ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, কে আপনি? চলে যান এখান থেকে। আলিল, কোথায় তুমি? তখন সে হুডি পরা লোকটা ধীরে ধীরে তার মাথার হুডি পেছনের দিকে ফেলে চেহারা উন্মুক্ত করে রুকুর দিকে তাকিয়ে অকল্পনীয় এক রহস্যময় হাসি দিয়ে বলল, কে বাঁচাবে তোমাকে? রুকু হতভম্ব হয়ে হা হয়ে তাকে বলল, আলিল, তুমি? সামনে থাকা সে এক পা দুপাক করে রুকুর দিকে এগিয়ে আসতে আসতে বলল, বলেছিলাম এই গ্রাম থেকে চলে যেতে। গরুর গাড়িওয়ালা আমাদের দাসকেও পাঠিয়ে সতর্ক করেছিলাম। তুমি শুনলে না রুকু? তোমরা মানুষ খুব একঘেয়ে। মৃত্যু না আসা পর্যন্ত তোমাদের টনক নড়ে না। রুকু পেছাতে পেছাতে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, এগুলো কি বলছো তুমি? এটা তুমি হতে পারো না, তুমি অন্য কেউ। হালিল, কোথায় তুমি? বাঁচাও আমাকে। কথা শেষ না হতেই সে প্রচণ্ড ভয়ানক চিৎকার করে ছুরি নিয়ে রুকুর ওপর আক্রমণ করল। রুকু ভয়ে চিৎকার করে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলল। এরই সাথে ঘুম ভেঙে গেল রুকুর। এক ঝটকে উঠে বসে পড়ল। ঘেমে নিয়ে একাকার। জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করে অন্ধকার কাটিয়ে দিচ্ছে। ঘরের ভিতর সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। শ্বাস নিতে নিতে খাট থেকে নেমে একটু দূরে রাখা টেবিলের উপর পানির জগ থেকে গ্লাসে পানি ঢকঢক করে গিলে ভাবতে লাগলো, এটা কি ধরনের স্বপ্ন ছিল? হালিলকে এ কোন রূপে দেখলাম আমি? না, এটা নিয়ে মাথা ঘামানো যাবে না। এটা নিয়ে একটা স্বপ্ন। তখন রুকু সেই নার্সের কণ্ঠে ব্যাকগ্রাউন্ডে শুনতে পায়, যখন তুমি তোমার লক্ষ্যের কাছাকাছি থাকবে তখন তুমি স্বপ্নে এমন এমন জিনিস দেখবে যা কখনো কল্পনাও করো না। ওই স্বপ্ন যে পুরোটাই মিথ্যা হবে ব্যাপারটা তা নয়, তবে অধিকাংশ অংশই হবে মিথ্যে, তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য। রুকু এসব ভাবতে ভাবতে যখন আবার খাটের দিকে পা বাড়ালো তখন দেখলো খাটে কেউ শুয়ে আছে, ঠিক রুকুর মতোই দেখতে। কিছু বুঝে ওঠার আগেই খাটে শুয়ে থাকা সে ঘাড় কাত করে রুকুর দিকে তাকিয়ে ভয়ানক এক হাসি দিল। রুকু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলল, চুপ করে। চিৎকার করা যাবে না, তাহলে গালিব স্যার চলে আসবে। আর রুমের মেঝেতেই আঁকা আছে বিভিন্ন সিম্বল কালো জাদুর। রুকের পর আস্তে আস্তে চোখ খুলে তাকালো খাটের দিকে। দেখা গেল সেখানে কেউ নেই। হাফ ছেড়ে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল রুকু। হঠাৎ মনে হলো কাঁথাটা কেউ ধীরে ধীরে টান দিচ্ছে। রুকু যেন আরো গুটিসুটি মেরে হাত পা এক করে শুয়ে আছে আর বিড়বিড় করে কিছু একটা পড়ছে। তখন একটা বাচ্চার রক্তাক্ত হাত রুকুর দিকে এগিয়ে আসতে লাগলো এবং পায়ে সুড়সুড়ি দিয়ে ধাপ করে সরে গেল হাতটা। এবার রুকু জোরে চিৎকার করে উঠল। দেখা গেল হিয়ামশা দাঁড়িয়ে পায়ের কাছে, সেই চিরচেনা বেলুন হাতে, অদ্ভুত এক হাসি মাখা মুখে। রুকু দাঁতে দাঁত কামড়ে বলল, এগুলো কি হচ্ছে হিয়ামশা? হিয়ামশা বলল, তারা গাছের গোড়া থেকে লাশের অস্থি ওঠানো শুরু করে দিয়েছে, আর তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ। রুকু তাড়াতাড়ি করে খাট থেকে নেমে জানালার কাছে গিয়ে বাইরে তাকিয়ে দেখল সকালের সেই কাঠুরেরা প্রতিটা গাছের গোড়া খুঁড়ছে আর এক এক করে মৃতদেহ তুলে এক জায়গায় স্তূপ করছে। আশ্চর্য, সবগুলো মৃতদেহ একদম তরতাজা। দেখে মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছে। রুকু অবাক হয়ে পেছনে তাকিয়ে হিয়ামশাকে কিছু বলতে যাবে, তখন দেখল সেখানে হিয়ামশা নেই। এর মাঝেই দরজায় কড়া নাড়ার শব্দ। আপনি ঠিক আছেন মিসেস জমাদ্দার? এটা গালিব স্যার।
রুকু ভয় পেয়ে গেল। সে যদি রুমে প্রবেশ করে তাহলে আমাকে হাতে নাতে ধরে ফেলবে। কি করবে না করবে ভাবতে ভাবতে দরজায় আবার কড়া নাড়ার শব্দ। জবাব দিন মিসেস জমাদ্দার, ঠিক আছেন আপনি? চিৎকার করলেন কেন? রুকু ভাবতে ভাবতে নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল তোতলানো কণ্ঠে, হ্যাঁ 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 ঠিক আছে, ওই একটা তেলাপোকা ছিল খাটে, তাই ভয় পেয়েছি। গালিব স্যার বাইরে থেকে হাসতে হাসতে বলল, ও আচ্ছা, তাহলে ওই তেলাপোকার চিৎকার ছিল। আমি ভেবেছিলাম আপনি চিৎকার করেছেন। এই জন্য বলি, বিনা মেকআপে ঘুমাবেন না। বেচারা তেলাপোকাটা কি ভয়টাই না পেয়েছে। তারও তো পরিবার আছে, স্ত্রী সন্তান আছে। আজকে আপনার জন্য যদি তার হার্ট অ্যাটাক হয়ে যেত তাহলে এর দায়ভার কে নিত? রুকু হনহন করে হেঁটে গিয়ে দরজা খুলে দেয় গালিব স্যারের কলার ধরে পেছনে রেলিংয়ের সাথে লাগিয়ে বলল, এবার বলেন কি বলতে চান? রুকুর উদ্দেশ্য ছিল গালিব স্যারকে রুমে ঢুকতে না দেয়া, তাই এই বাহানা দিয়ে নিজেই রুম থেকে বের হয়ে গেল। গালিব হাত উঁচু করে সারেন্ডার ভাব নিয়ে বলল, কুল মিসেস জামাদ্দার কুল, আমি তো শুধু সত্যি কথা বলেছিলাম, আর সত্যি কথাতে মরিচ সবারই লাগে। রুকু দাঁত কটমট করে বলল, বন্ধ করেন এসব ফালতু কথা। এত রাত হয়ে গিয়েছে, আপনি এখনো জেগে আছেন কেন? আর বাগানে তারা কি করছে? ওই মৃতদেহগুলো কাদের? গালিব রুকুর হাত নিজের কলার থেকে ছাড়িয়ে বলল, প্রথমত মেয়ে মানুষের এত রাগ শোভা পায় না, আর দ্বিতীয়ত আপনার মুখের গন্ধে আমার নাক কপালে উঠে যাচ্ছে, তাই দয়া করে দূরত্ব বজায় রাখুন। রুকু হতাশে বলল, আপনার সাথে কথা বলার কলাগাছ দিয়ে খাট বানানো একই। এ বলে রুকু নিজের ঘরে ফিরে গিয়ে দরজা বন্ধ করে দিতে লাগলো। গালিব ডাক দিয়ে বলল, আচ্ছা বলেন তো মিসেস জামাদ্দার, মরিচ মানুষের মুখে ছাড়া আর কোথায় লাগে? রুকু দরজা পুরো বন্ধ না করে ফাঁকা দিয়ে তাকে বলল, আপনার মাথায়। গালিব হাসতে হাসতে বলল, খেতে। রুকু এবার দরজা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, বাঁচা গেল, সে রুমে আসলে সব বিগড়ে যেত। এর মাঝেই আবার গালিব বাইরে থেকে বলল, জমাদার সাহেব কি কাজ করতা জানেন আপনি? না জেনে থাকলে জেনে নিয়েন, আপনার কাজ সহজ হবে। এটা শুনে রুকু হকচকে গেল। তাড়াতাড়ি দরজা খুলে জিজ্ঞাসা করতে যাবে হঠাৎ এমন কথা কেন, দেখল সেখানে কেউ নেই। আরে, গালিব স্যার মুহূর্তের মধ্যে কোথায় চলে গেল? এই মাত্রই তো কথা বলল। রুকুর মাথা ভনভন করে ঘুরতে লাগলো। একটা অতীতের দৃশ্য মস্তিষ্কে বাড়ি দিতে লাগলো। আচ্ছা আলিল, তুমি কি কাজ করো? কখনো তো তোমাকে তোমার অফিস বা অফিসের কলিগদের সাথে পরিচয় করিয়ে দিলে না। যখনই তোমাকে তোমার কাজের ব্যাপারে জিজ্ঞাসা করি তুমি এড়িয়ে যাও। প্রতি মাসের বেশি অর্ধেক সময় তুমি অফিসের কাজের নাম দিয়ে বাইরে থাকো। কি হচ্ছে একটু বুঝে বলবে? রুকু বেশ সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করলো হালিল জামাদারকে। সে তখন বেলকনিতে দাঁড়িয়ে ধূমপান করছিল আর আকাশের দিকে ধোঁয়া ওড়াচ্ছিল ফু দিয়ে। রুকুর কথা শুনে হালিল জামাদার একটু গম্ভীর গলায় বলল, এটা তোমাকে বিয়ের আগেও বলেছি রুকু, আমার কাজ সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। তুমি তোমার ভরণ পোষণ ঠিকমতো পাচ্ছ, এটা কি যথেষ্ট নয়? রুকু বলল, আমি জিজ্ঞাসা করতে চাইনি হালিল, ইদানিং আমি খারাপ কিছু স্বপ্ন দেখেছি, যেখানে আমার হাত থেকে রক্ত আর তুমি দূরে দাঁড়িয়ে হাসছো। আমার মনে হলো তোমাকে জিজ্ঞাসা করা উচিত তোমার কাজের ব্যাপারে। হালিল আবার সিগারেট এক টান দিয়ে ধোঁয়াগুলো রুকুর দিকে ছুঁড়ে বলল, ওসব কিছু না, স্বপ্ন আর বাস্তব সম্পূর্ণ আলাদা বিষয়। তুমি স্বপ্নকে বাস্তবের সাথে গুলিয়ে ফেলো না। রুকু বলল, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না হালিল, আমি জিজ্ঞাসা করেছি তুমি কি কাজ করো। এবার হালিল জামাদ্দার রেগে রুকুকে ধমক দিয়ে বলল, বলেছি না এটা জিজ্ঞাসা করা যাবে না, তবুও কেন জিজ্ঞাসা করছো? হালিল জামাদ্দারের চিৎকারে রুমে শুয়ে থাকা নাওমি জেগে গেল এবং কান্না করতে লাগলো। রুকু আরো কিছু বলতে চেয়েও না বলে তাড়াতাড়ি করে রুম থেকে চলে গেল। দৃশ্য বর্তমানে ফিরে এলো। এসব ভাবতে ভাবতে রুকু দরজা ভালো করে বন্ধ করে বসে পড়ল মেঝেতে থাকা সেই কালো জাদুর সিম্বলের মাঝে। আসন করে বসে দুই হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে তর্জনী আঙ্গুল চেপে ধরে তান্ত্রিকদের মতো করে চোখ বন্ধ করে কিছু জপতে শুরু করল। দেখা গেল ধীরে ধীরে রুকুর আশেপাশে গোল হয়ে সাদার মতো কিছু বাচ্চাদের আত্মা জড়ো হতে শুরু করলো। এক পর্যায়ে রুকু মেঝে থেকে হাওয়ায় ভেসে উঠল বসা অবস্থাতেই। দৃশ্য পরিবর্তন। শাফি ইসলাম তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই বদ্ধ কক্ষে। পুরো ঘরে পিতলের বাটি দিয়ে পরিপূর্ণ।
এই গ্রামে আজ পর্যন্ত যতজনকে জমিসা তার শিকার বানিয়েছে সবার চিত্র সহ বাটি এখানে আছে। মোমবাতি দিয়ে বৃত্ত তৈরি করা হয়েছে। শাফে ইসলাম বৃত্তের মাঝে বসে ভাবছে, আদৌ কি জমিসাকে হারানো সম্ভব? আমরা কি ভুল করছি কোনো? এই ভুলে যদি পুরো গ্রামটাই ধ্বংস হয়ে যায় তাহলে কি হবে? হঠাৎ পেছন থেকে গালিবের কণ্ঠ, তাহলে আর কি হবে? লুঙ্গি দিয়ে প্যারাশুট বানিয়ে অন্য কোথাও উড়ে যাব? শাফি ইসলাম চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখল গালিব দাঁড়িয়ে আছে হিয়ামশার কাটা মাথার চুলের মুঠি ধরে হাতে নিয়ে। গলা থেকে এখনো টুপটাপ করে রক্ত ঝরছে। শাফি ইসলাম দাঁড়িয়ে বলল, ওইভাবে ধরেছেন কেন হিয়ামশার কেশ? বাগানের সব লাশ উঠানো কি শেষ? গালিব চোখ বুলিয়ে হিয়ামশার চিত্রসহ বাটিটা খুঁজে বের করে আস্তে আস্তে গিয়ে সেই বাটিতে মাথাটা রেখে বলল, এতগুলো লাশ একসাথে দেখে কাটছে না আমার ভয়ের রেশ। কিন্তু আপনি তো ম্যাম সকল প্রস্তুতি নিয়ে ফেলেছেন বেশ। শাফি ইসলাম এগিয়ে এসে বলল, কবি একে কবি, কবি দুগুণে আমি শুধু কবি। আমাকে কপি করার চেষ্টা করলে দেয়ালে টানানো থাকবে আপনার ছবি। গালিব বলল, ইনভেনশন, এবারের মতো ক্ষমা করে দেন। এর মাঝেই বাইরে থেকে গরুর গাড়ির চাকার ক্যাচ ক্যাচ শব্দ শোনা গেল, সাথে গরুর ডাক। গালিব এবং শাফি ইসলাম বের হয়ে দেখল গরুর গাড়িতে করে কয়েকটা রক্ত ভেজা বস্তা আনা হয়েছে। এটা সেই গরুর গাড়ি যেটা রুকুকে সতর্ক করেছিল। গাড়িয়াল ঠিক আগের মতোই চাদর মুড়ি দিয়ে বসে আছে। রাতের অন্ধকারে হালকা ধোঁয়া উঠছে চারপাশে। গরুগুলো পা দপড়াদপড়ি করছে আর আতঙ্ক ভরা কণ্ঠে ডাক দিচ্ছে। গাড়িয়াল অদ্ভুতভাবে বলে উঠল, থাম, এখানে নামিয়ে ফেলো। গালিব এগিয়ে এসে বলল, আসার সময় কোনো সমস্যা হয়নি তো? গাড়িয়াল বলল, কি সমস্যা হবে? কয়েকটা ছিচকা পিছাস শুধু পিছু নিয়েছিল, পাচন দিয়ে পিটিয়ে দূর করেছি। বিশেষ দ্রষ্টব্য, আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, গরু পিটানোর লাঠিকে পাচন বলা হয়। তো চলুন গল্পে যাওয়া যাক আবার। গালিব একটা হাসি দিয়ে বলল, বেশ করেছেন। এই বলে পেছন থেকে গিয়ে বস্তাগুলো এক এক করে নামিয়ে নিচে রাখল। তাজা রক্ত বেয়ে পড়ছিল বস্তার ভেতর থেকে। বস্তাগুলো নামানোর শেষে অদ্ভুতভাবে গরুগুলো শান্ত হয়ে গেল। গালিব বলল, তাহলে এখন আপনি আসতে পারেন, দরকার পড়লে আবার স্মরণ করব। গাড়িয়াল হা হা করে গরুর পিঠে বাড়ি দিল। গরুগুলো চলতে শুরু করল। তবে যেতে যেতে গাড়িয়াল বলল, আশা করি তোমরা সফল হবে। আমার এই বন্দি জীবন আর ভালো লাগে না, মুক্ত হতে চাই আমি। গালিব কিছু না বলে বস্তাগুলোর দিকে তাকিয়ে আছে। শাফি ইসলাম দরজা থেকে নেমে এসে বলল, এখানে সবার মাথা আছে? গালিব বলল, হ্যাঁ, শুধু আপনার আর আমারটা বাদে। তবে এই যাত্রায় আমরা পরাজিত হলে আমাদের মাথাও কেউ খুঁজে পাবে না। জমিসাত চিবিয়ে খেয়ে ফেলবে। তারপর কোন দিক দিয়ে যে বের করবে সেটা তো জানেনি। শাফি ইসলাম বলল, হয়েছে, বুঝেছি। আপনি সাহস দিবেন তো দূর, উল্টো খেলা শুরুর আগে ইনজুরিতে ফেলে দিতে চাচ্ছেন। আপনি মূলত কি চান জনাব গালিব? গালিব বলল, আমি চাই এই গ্রাম অভিশাপ মুক্ত হোক। তার জন্য যা দরকার সব করব। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব। এই গ্রামের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। শাফি ইসলাম ধমক দিয়ে বলল, ভণ্ডামি কম করে কাজে লেগে পড়ুন। আমি আপনাকে চিনি। আমাদেরকে যুদ্ধে নামিয়ে দিয়ে নিজেই চলে যাবেন জমিসার টুপকি চাটতে? গালিব এবার বস্তা উঠাতে উঠাতে বলল, ইজ্জত পাইলাম না। এবেলা একটা বস্তা ভেতরের ঘরে রেখে এসে দেখল শাফি ইসলাম এখনো জোর খাটাচ্ছেন বস্তা ওঠানোর জন্য, কিন্তু কিছুতেই ওঠাতে পারছে না। গালিব এসে বলল, যদি মুখের মতো হাত দুটো টডাং টডাং চলতো। শাফি ইসলাম ধমক দিয়ে বলল, আমি মেয়ে মানুষ, এভাবে মজা নেবেন না। গালিব অন্য একটা বস্তা হাতে নিয়ে বলল, ওহ থ্যাংক ইউ ম্যাম, আপনি না বললে আমি জানতামই না আপনি মেয়ে মানুষ। দেখি সাইড দেন, বাতাস আসছে না। শাফি ইসলাম এক পাশে সরে গিয়ে বলল, ঠিক আছে, সময় ভালো আপনার, বলে যান, আগামীকাল আমার হবে।